আমি প্রথমে আমার একটা আমি আমি প্রথম আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমার নাম বিশ্বজিৎ দে। এই সিস্টেমে আমি আগে কাস্টমার ছিলাম প্রায় 6 মাস। তারপর গত লকডাউন মানে গত এপ্রিল মাস থেকে আমি এই বিজনেসটাতে শুধু করছি না, এই বিজনেসটা আমি এই বিজনেসটাতে আছি, মানে এই বিজনেসটাতে আমি বাকি সারাক্ষণ শুতে ঘুমাতে উঠতে বসতে আমার বউ আমাকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। সারাক্ষণ থেকে ফোন করি, সারাক্ষণ থেকে এসব করি, সারাক্ষণ মানুষের কথা বলি। যাই হোক, দেখেন আমরা সবাই একটাই সমস্যা, আমরা যদি বাড়ির সামনে একটা ছোট্ট দোকান খুলি ওইটাকে আমরা বাই প্রফেশন হিসেবে মেনে দোকানটা খুলি, টাইমলি খোলা, টাইমলি বন্ধ করা, বাকি কাউকে না দেওয়া, মাল সঠিক দামে আনা, সঠিক দামে বিক্রি করা, হিসাব রক্ষা করা, মানে একটা প্রফেশনে ভাবে আমরা একটা ছোট্ট যদি বাড়ির মধ্যে দোকান খুলি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, ওইটা আমরা প্রফেশনালের মতো কাজ করি। তো আজকে আমার এই বিজনেসটা আমাদের 25,000 কোটি টাকার একটা বিজনেসের আমি একজন পার্টনার। ওই বিজনেসটা আমরা যত যেখানে উপস্থিত আছেন, আমি সবার কথা বলছি না, যারা নতুন বা অনেকে আগে সিনিয়রের কথাতে মিটিং করতে আসছে ভাবছেন এটা বুঝছি কোনো একটা টুপি পরানোর দেখা, উনিও তো টুপি পরছে আমারও টুপি পরে। অ্যাকচুয়ালি না, এই বিজনেসটা আমরা এবং আমি আজকে থেকে আমি বলবো, আজকে আমরা যে কলেজের মানে ছাত্র হতে যাচ্ছি ডাব্লিউটিসি, এই ডাব্লিউটিসি আমাদের কি কি দেবে আমাদের স্যার আজকে এটা নিয়ে আলোচনা করবে, এবং এই ডাব্লিউটিসির মাধ্যমে আমরা কত সহজে কত অল্প সময়ে ওই জায়গাতে যেতে পারবো আজকেও স্যার এটা নিয়ে আলোচনা করবেন। তাই আমি আজকে আমার যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি সবাইকে বলবো যে আজকে থেকে ডাব্লিউটিসির ব্যানার তো ডাব্লিউটিসির সুপার করে আছে তারা তো উপস্থিত আছেই, যারা আমাদের করে আছে তারাও উপস্থিত আছে, এবং ভবিষ্যতে তারাও যে সাব কোর করবে তারাও উপস্থিত আছে, এবং ওদের সাব করে যে প্রি কোর হবে ওরাও এখানে উপস্থিত আছে। তো সবাই আমরা প্রফেশনালিজম নিয়ে মানে এই বিজনেসটাকে প্রফেশনালি করার মতো এখান থেকে শিখবো এবং শুনবো। এই বিজনেসটার মূল মেরুদণ্ড হচ্ছে কি আমাদের আরসিএম বিজনেসটা মার্কেটিং প্ল্যান। আজকে যারা এখানে আছেন সবাই আমরা মোটামুটি ফুটনো, আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি না, আমি আমাদের আরসিএম বিজনেসটা থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি আরসিএম এটা হচ্ছে একটা সিস্টার কনসার্ন, যার মূল মাদার কনসার্নের নাম হচ্ছে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড, যেটা রাজস্থানের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিলওয়ারাতে উপস্থিত। ওটার মূল ফ্যাক্টরি, মূল হেড অফিস। 1977 সনে ওটার জন্ম, এবং আমাদের সিএমডি এবং আমাদের মালিক শ্রীমান তিলোচন ছাপড়া সার্জির হাত ধরে এটা শুরু। এই ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড এই নামটা শুনে আমাদের ফ্যাশন এবং শুটিং থেকে আমরা বুঝতেই পারছি এটা কি নিয়ে কাজ করছে। এটা বেসিক্যালি এটা কাপড় তৈরি করার কোম্পানি, এবং ওয়ার্ল্ডের শুধু আমাদের ভারতবর্ষে না, ওয়ার্ল্ডের 16টা কান্ট্রিতে ওনার কাপড় এখন ইম্পোর্ট এক্সপোর্ট হয়, মানে ওনার কাপড় বাইরে যায়। জন্ম হওয়ার মানে 1977 সনে এই কোম্পানিটা শুরু হওয়ার 10 বছরের ভিতরে মানে 1986 এই কোম্পানি ইন্ডিয়াতে টপ 10 কাপড় তৈরি করার যে র্যাঙ্কিং হয় ওই র্যাঙ্কিং এর মধ্যে ওটা স্থান পেয়ে গেছে, মানে 10 নম্বরের মধ্যে আমাদের এই ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড স্থান করে নিয়েছে। তার মানে বুঝতেই পারছেন এত বড় ভারতবর্ষের মধ্যে 10টা কোম্পানির মধ্যে স্থান পাওয়া মানে ওটার এস্টাবলিশড, ওটার পরিচালনা, ওটার ম্যানেজমেন্ট মানে ওয়ার্ল্ড ক্লাস বা ইন্ডিয়ার টপ 10 কোম্পানির মধ্যে হয়ে গেছে। ও আমার স্যার, আমাদের শ্রীমান তিলোকচন্দ্র স্যারের এই বিজনেসটা খুব ভালোই চলছিল, কিন্তু কিছু কিছু মানুষ তার এথিক নিয়ে জন্ম হয়। এথিক বলতে ওনার কিছু কিছু আদর্শ নিয়ে পৃথিবীতে আসে। আমাদের এই শ্রীমান তিলোকচন্দ্র স্যারকে আমরা আজকে যেখানেই বসে আছি ওনাকে আমাদের হাত জোর করে একটা প্রণাম করা দরকার, এবং আমি ওনাকে শতকোটি প্রণাম করি যে উনি আমাদের সরকারও যেটা নিয়ে ভাবে না, তার মানে কি আমাদের
আমাদের ভারতবর্ষে যদি 100% লোক আমি ধরি, সেখানে 10% লোক হচ্ছে টপ টপ ক্লাসের, আর 90% লোক হচ্ছে আমাদের লোয়ার মিডল ক্লাস এবং মিডল ক্লাস। এই এই লোয়ার মিডল ক্লাস এবং মিডল ক্লাসের কথা এই না তো সরকার ভালোভাবে ভাবে, না কেউ এই পৃথিবীতে ভালোভাবে ভাবে। আমাদের জন্য ফ্রি হসপিটাল, মানে তোমার রোগ হলে হসপিটালে চলে যাও, যেখানে ফ্রিতে সেবা হবে, রেশন থেকে চালানো, ওয়েবসাইটে ফ্রি, এটা ভাতা ফ্রি, ওই ফ্রি সে ফ্রি, কিন্তু আমাদেরকে যেটা মূলভূত আমাদের যেটা দরকার, যেটা হচ্ছে আমাদের হেলথ, এটা নিয়ে স্যার এই পৃথিবীতে কেউ ভাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ওয়েলথ, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আমাদের কিভাবে কিছু আমাদের পায়ে দাঁড় করাবে, এটা নিয়েও কেউ ভাবে না স্যার। এবং 3 নাম্বার যেটা হচ্ছে যে এই যে পয়সা এবং স্বাস্থ্য যার ঘরে আছে, তার ঘরে একটা নতুন সংসার তৈরি হয়, ওইটা নিয়েও আমাদের এই 90% লোকের জন্য কেউ ভাবে না স্যার। কিন্তু আমি এই আমাদের শ্রীমান তিলক চন্দ্র স্যারকে আমি এই কারণে শতবার নমস্কার করতে, যে উনি আমাদের জন্য কিছু একটা সিস্টেম এনেছে। কেননা আমি ব্যক্তিগত যে ব্যাকগ্রাউন্ডের, আমার সম্ভব হতো না আমি এত বড় একটা 25,000 কোটি টাকার কোম্পানি স্থাপন করার, কিন্তু উনি আমাকে এই রাস্তাগুলি দেখিয়ে এই এত বড় একটা কোম্পানিতে কিছু করার জন্য আমাদের একটা জায়গা তৈরি করে দিচ্ছে, যে জায়গাটা এখন আমি বুঝতে পেরে আমি ওটাতে সম্পূর্ণ আমার সারাদিন, আমি বলছি না আমি আরসিএম বিজনেসটা করি না, আমি আরসিএম বিজনেসটাতে বাঁচি। ওকে বন্ধুগণ, এখন আমি আমার আলোচনাটা দেখেন। উনি এই যে আমাদের এই যে 90% লোকের কথা ভেবে 2000 সনে একটা নতুন বাজার ব্যবস্থা তৈরি করেছেন, যেটা ডাইরেক্ট সেলিং মেথডের উপরে নির্ভর করে এই বাজারটা তৈরি হয়েছে। ওই বাজারটার উনি নাম দিয়েছেন হোয়াইট কনসেপ্ট মার্কেট। আমি এত বিস্তারিত ওই কথাটা নিয়ে বলতে যাব না, কেন আমরা সবাই এখানে এই জিনিসটা নিয়ে অবগত আছি। আজকে 2000 সনে আমাদের এই আরসিএম বিজনেসটা রাজস্থানের ভিলবাড়ার মেইন অফিস থেকেই শুরু হয়েছে। আজকে হচ্ছে 2021, আজকে 2000 থেকে 2021 আমাদের এই বিজনেসটার একটু গ্রোথ সম্বন্ধে এখানে জানতে হবে। দেখি আমি গ্রোথটা একটু বলি স্যার, এটা একটু নোট ডাউন করুন, আপনারা সবাই একটু নোট ডাউন করে রাখবেন যারা এখানে নতুন আছে। প্রথম হচ্ছে আমাদের এখানে একটা লোক নিয়ে আমাদের এই বিজনেসটা শুরু হয়েছিল, যিনি হচ্ছে আমাদের মালিক শ্রীমান ইসি ছাবড়া স্যারের হাত ধরে। আজকে এই বিজনেসে 2021-এ আমাদের এখানে প্রায় 3 কোটির উপরে লোক এখানে আরসিএম বিজনেসটা করছে। আজকে একটা মাত্র প্রোডাক্ট দিয়ে আমাদের এই বিজনেসটা শুরু হয়েছে। আজকে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট 700 প্লাস প্রোডাক্ট আমাদের এখানে আছে, যেটা একটা বিরাট বড় একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট, যেটা আমাদের তিলক চন্দ্র স্যার আমাকে সবসময় এটা দিয়ে উপলব্ধি দিচ্ছে। আমাদের এখানে 3 নাম্বার যে জিনিসটা, মাত্র ডিপো দিয়ে আমাদের সিস্টেমটা শুরু হয়েছিল। আজকে আমাদের এখানে সারা ভারতবর্ষ 150 উপরে ডিপো আছে। একটা মাত্র পিকআপ সেন্টার দিয়ে শুরু হয়েছিল, যেটা রাজস্থানের ভিলবাড়া। আজকে এটা কে আর অক্ষণ না একটু পরে, আজকে আমাদের এখানে 150 ডিপো নিয়ে শুরু হয়েছিল, আর একটা মাত্র পিকআপ সেন্টার দিয়ে আমাদের এই বিজনেসটা শুরু হয়েছিল, যেটা রাজস্থানের ভিলবাড়া। আজকে আমাদের এখানে প্রায় 15,000 প্লাস পিকআপ সেন্টার আমাদের সারা ভারতবর্ষে আছে। প্রথম যখন শুরু হয়েছিল, প্রথম মাসে টার্নওভার ছিল শুধুমাত্র 50,000 টাকা। এই টার্নওভার আজকে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 300 করোড় প্লাস। এখন মজার বিষয় হচ্ছে স্যার, এই 300 করোড় প্লাস, বাকিগুলি মজার বিষয়, জানার বিষয়, আমাদের বিজনেসটার এস্টাবলিশটা কতখানি গ্রোথ করছে। যে কোনো বিজনেস যখন গ্রোথ পজিশনে থাকে, তার মানে বিজনেসটা আমাদের ফিউচার, আমাদের ক্যারিয়ার এখান থেকে তৈরি হওয়ার একটা মানে বিরাট বড় সম্ভাবনা না স্যার, এটা একদম বিশ্বাস জায়গা যে আমাদের এখান থেকে ক্যারিয়ার হবে, এবং হাজার হাজার সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষের হলে আমারও হবে, এই মিটিং এ বসা আপনাদের সবার হবে স্যার। এখানে মজার বিষয় হচ্ছে স্যার, এই যে 300 কোটি টাকা টার্নওভার, এই 300 কোটি টাকা টার্নওভার কোন মানে সেরকম একটা বেশি ব্যাপার না। আমরা বলতে পারি 300 কোটি টাকা, কিন্তু অ্যাকচুয়ালি না। এই যে ব্রিটানিয়া কোম্পানি
মাত্র 15-16টা আইটেম নিয়ে বিজনেস করে, ওদের টার্নওভার হাজারো করোড়ে হয়। হরলিক্স মাত্র কয়েকটা এই ওমেন হরলিক্স, এই হরলিক্স সে হরলিক্স নিয়ে ওরা কাজ করতে, ওদেরও হাজারো করোড় টার্নওভার হয়। কিন্তু ওই টার্নওভারের আমরা হরলিক্স খাই, ওদের টার্নওভার হয়, কিন্তু স্যার আমাদের কোনো কিছু এখান থেকে প্রফিট হয় না। ব্রিটানিয়ার কেক খাই, বিস্কুট খাই, ওদের টার্নওভার হয়। আমার এই বিজনেসটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে 300 কোটি টাকা আমাদের আরসিএম এর টার্নওভার হচ্ছে, এই 300 কোটি টাকার টার্নওভারের প্রফিটের 45% স্যার আমাদের মতো 3 করোড় লোককে আবার আমাদের ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, যেটা এই ভারতবর্ষের কোন কোম্পানি এটা করতে না। ওদের পুঁজি বাড়ে স্যার, আমাদের কিচ্ছু হয় না। আমরা কাস্টমার দিন দিন আরো রোজগার কমে, আরো কাস্টমারের থেকে একদম বাদ হয়ে যায় আমরা। কিন্তু আজকে এই 300 কোটি টাকা টার্নওভারের প্রফিটের 45% আমাদের মতো সাধারণ জনগণ যে আমাদের স্যার, এই জন্য ওনাকে শতবার নমস্কার করি স্যার, আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয় স্যার। এটা কিভাবে সম্ভব এটা একটু দেখা, কেন আমি মুখে বললেই হবে না, জিনিসটা আপনাদের এখানে বোঝাটা খুব দরকারি। এই যে প্রফিটের 45% আমাদের ফেরত দেওয়া যায়, এটা হচ্ছে আমার এই বিজনেসটা করার মূল উদ্দেশ্য। আমি বললাম 45% কিভাবে এটা সম্ভব, আমি এখানে একটু বিস্তারিত আলোচনা করছি স্যার। এখন ধরেন আমার এখানে মিত্র স্যার উপস্থিত আছে, আমি মিত্র স্যারের বাড়িতে কোন একটা কারণে গেলাম, মিত্র স্যার আমার জন্য 4 বিস্কুটের ব্যবস্থা করলো। উনি বাজার থেকে একটা বিস্কুট আনলো, যে বিস্কুটটা ধরেন হলো গিয়ে টাইগার বিস্কুট, ওটার দাম হচ্ছে 10 টাকা। মিত্র স্যার যে দোকান থেকে বিস্কুটটা আনলো, হয়তোবা এই দোকানদার বিস্কুটটা বানায়নি, উনি দোকানদারকে জিজ্ঞেস করলো, দাদা বিস্কুটটা কেমনে বানাইছেন? না, বিস্কুটটা আমি কোন একটা হোলসেলার থেকে আনছি। হোলসেলার গিয়া জিজ্ঞাসা করে কইছে, না আমি এটা কোন একটা ডিস্ট্রিবিউটর থেকে আনছি। ডিস্ট্রিবিউটর কইছে যে না আমি এটা সিএনএফ থেকে আনছি, আর সিএনএফ কইছে আমি এটা ফ্যাক্টরি থেকে আনছি। আমার জন্য মিত্র স্যার 10 টাকার একটা বিস্কুট আনছে, ঠিক আছে, বিস্কুটটা অ্যাকচুয়ালি বিস্কুটটা ফ্যাক্টরি থেকে আইছে, ঠিক আছে। এখন মিত্র স্যার টাইগার বিস্কুটের নাম কিভাবে শুনছে? এটা একটা মজার বিষয়। আমি এখানে টাইগার বিস্কুট বলছি, আমাদের ছোট ছোট বাচ্চারা যে কিন্ডার জয়, বাবা কিন্ডার জয় কোথেকে জানে কিন্ডার জয়ের নাম? সমস্ত কিছু স্যার এখানে নির্ভর করতে আমাদের এই যে টিভি, 250-300 টিভি চ্যানেল ভারতবর্ষের মধ্যে প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে টিভিতে অ্যাড দেওয়া হয়। স্যার আমার আর আপনার মতো লোকরে অ্যাড দেয় না, কেন দেয় না? আমার আর আপনার ফেস ভ্যালু আমরা এখনো বানাইতে পারি না। এই কারণে যারা ফেস ভ্যালু তৈরি করছে, ওই সারা জীবন ওদের অনেক পরিশ্রম করে ফেস ভ্যালু, একজন প্লেয়ার বা একজন অ্যাক্টর, সিনেমা অ্যাক্টর বা একজন প্লেয়ার, ওদেরকে দিয়ে অ্যাডভার্টাইজটা করা হয়। যে টাইগার বিস্কুটের অ্যাডভার্টাইজ কে করে জানেননি স্যার? টাইগার বিস্কুটের অ্যাডভার্টাইজ করে আমাদের ঋত্বিক রোশনের মতো লোক। সস্তাতে তো করে না স্যার, মিত্র স্যার সস্তাতে কি করে স্যার? মনে হয় না। আমি কেননা ওইটার জন্য করোড়ো টাকা খরচ করতে হয়। মানে আমার জন্য যে 10 টাকার স্যার বিস্কুটটা আনলো, এই বিস্কুটের 30% ঋত্বিক রোশন এবং টিভি কোম্পানিগুলি নিয়ে নিত, মানে 3 টাকা এখান থেকে শেষ। তারপর উনি যে দোকানদারকে জিজ্ঞেস করলো যে আপনারা কোন থেকে বিস্কুটটা আনলেন, ওরা যে বললো এই হোলসেল ডিস্ট্রিবিউটর রিটেল এই সিএনএফ, ওরা তো মাগনাতে করবে না স্যার, ওরাও আমি কমসে কম বলছি আরো বেশি করে, তবে আমি কমসে কম বলছি 20% এখান থেকে ওরা প্রফিট করে নিয়েছে। মানে আমার বিস্কুটের দাম 2 টাকা এখান থেকে শেষ। তার মানে মিত্র স্যার যদি ঠিক মতো কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসা যে স্যার বিস্কুটটা কত দেওয়া বানাইছে, 5 টাকা দেওয়া বানাইছি, আমার আর তোমার ভারতবর্ষের এই বাজার ব্যবস্থার কারণে আমরা কপালে বিস্কুটটা 10 টাকা করছে। কেন? যদি বিস্কুট বানানো কোম্পানি সিএনএফ ডিস্ট্রিবিউটরের পার্সেন্টেজ না দেয়, তাহলে তারা বিস্কুট বেচতো না, আর টিপি অ্যাড না দেখাইলে আমরা টাইগার বিস্কুট সম্বন্ধে জানতাম না। এই যে রেশিওটা দেখলে কিরকম লাগে স্যার? যেদিন আমি প্রথমে রেশিওটা দেখছি আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। কি বলছে, আমি এত পরিশ্রম রোজগার করি আর আমার রোজগারের এই অবস্থা। মানে যদি আমি মাসে 2000 টাকার বাজার করে আনি,
আমি 1000 টাকার বাজার আমার বউ বাচ্চার জন্য আনি, আর 1000 টাকা এই ভারতবর্ষের যত পয়সাওয়ালা, এই ত্রিপুরা রাজ্যের যত পয়সাওয়ালা তারা দিয়ে কেড়ে দিয়াইতাম স্যার। এটা আমার পয়সার রোজগার, আমার পরিশ্রমের রোজগার। যেদিন আমার মাথাতে এটা ঢুকছে, আমার মাথাটা ঠাক নষ্ট হয়ে গেছে। যেদিন আমাদের স্যার আমার এই জিনিসটা বুঝাইছে যে মুকেশ বাবু আপনি যে বাজার আনেন, এই বাজার তো অর্ধেক টাকা তো তার দিয়ে ফেরেন, অর্ধেকটা বাড়িতে বাজার আনেন। আমি কই স্যার কিতা কোন স্যার, এটা কেমনে সম্ভব? যখন তুমি আমাকে এই জিনিসটা বুঝাইয়া কইলো তখন আমার মাথাটা ঠাক নষ্ট হয়েছে। উনি আমাকে আরেকটা ক্যালকুলেশন আমারে দেখাইছে যেটা আরো মাথা নষ্ট হয়েছে। আমারও কিচ্ছে গো আপনি কতদিন যাবত ঘরে বাজার আনেন? আমি বললাম স্যার আমি মোটামুটি ধরেন প্রায় 15 বছর যাবত ঘরে বাজার আনেন। তো 15 বছর যাবত ঘরে বাজার আনেন মানে 7.5 বছর আপনার লেগেছেন, আর 7.5 বছরের বাজার তারা ঘরে দিয়েছেন। আমি কই স্যার এটা কি তা বুঝলেন? এটাই সত্য স্যার। তো এই যে আমার জীবনের কষ্টের পয়সাটা আমি 7 বছর আমার লেগে আনছি, আর 7 বছর তারারে দিয়েছি। কেন দিলাম স্যার? কিন্তু কেন দিছি? আমার কাছে আরসিএম নামক কোনো কনসেপ্ট আমার জীবনে আসলো না, বা যদি আয়ো ওই সময় কোনো ধরনের শনি বা রাহুর দশা আসলো, এই কারণে আমি এটা শুনছিও না, এটা আমি অ্যাকসেপ্টও করছি না। কেননা আজকে 21 বছর পুরানো কোম্পানি, হয়তো বা কোনো না কোনো সময় কেউ না কেউ আমারে কইতে চাইছিল, কিন্তু আমি এটারে শুনতে চাইছি না। কেন? আমার শনি বা রাহুর দশা ওই সময় আসলো, ঠাকুর আমারে কৃপা করছিল না, এই কারণে আমি ওই জিনিসটা শুনতে চাইছি না। কিন্তু আজকে মুরারি স্যারের হাত ধইরা, স্যার আপনারও প্রণাম, আপনার হাত ধইরা আমি যে জিনিসটা এখান থেকে শিখছি, ওই জিনিসটা আজকে আমার মাথাটা নষ্ট করতে হচ্ছে যে কেন আমি দিই। এবং আজকে উপস্থিত যারা আছেন তারা, আপনারা তো জানেন, আপনারা যারা যার বাড়িতে যান এই জিনিসটা ভাঙ্গা কইেন, এটা হচ্ছে আরসিএম এর মার্কেটিং প্ল্যান। যেদিন যার মাথা ঢুকে যাবো স্যার, আপনারা ওই দিনটা ওই লোক ওই টেকনিক্যাল হয়ে যাবো স্যার। কেননা এই জিনিসটা একটা বিরাট বড় ইস্যু, যেটা আমরা বাজারে দিয়ে আই, কিন্তু একটা লোক যদি আমাদের কাছে 5 টাকা ভিক্ষা করতে হয়, তারে আমরা নানান ধরনের প্রশ্ন করি যে কি করবেন, টেয়া দেয়া কেড়ে টেয়া লাগে, কিন্তু আমরা সমাজের বড় বড় লোকরা এখান থেকে পয়সা দিয়ে থাকি স্যার। এখন কথা হয়েছে স্যার, এই যে বাজারটা থেকে মিত্রবাবু যে আমার বিস্কুট আনলো, তাই কিচ্ছু লাগছে না, পকেট থেকে টাকা দিচ্ছে বিস্কুটটা নিয়ে আয় করছে, এখানে কিচ্ছু করছে না দীক্ষাই ওই 5 টাকার মালটা 10 টাকা দিয়ে কিনুন। আমরা এই বাজারে কোনো ধরনের রেজিস্ট্রেশনও করি না, নাম নথিভুক্ত করি না। রেজিস্ট্রেশন করলে 500 টাকা ভিজিটের ডাক্তার আমরা হসপিটালে গিয়া বিনা পয়সা দেখাই আইতে পারি, কিন্তু রেজিস্ট্রেশন করছি না দিকে এই বাজারে আমাদের এতদিন এত লস। আমাদের এই বাজারটা, যেটা আমাদের এই রাইট কনসেপ্ট মার্কেটিং এর বাজার, যেটা সঠিক পদ্ধতি বাজার করার, ওই বাজার করার পদ্ধতি থেকে বাজার করতে গেলে স্যার আমাদের এখানে কি করতে হয়? একটা রেজিস্ট্রেশন করতে হয়, এবং এই রেজিস্ট্রেশনটা একটা কেওয়াইসির মাধ্যমে করতে হয়, এটা আপনারা সবাই জানেন। এবং এই কেওয়াইসিটা করার পরে আমাদের কি হয়, একটা যে আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারটা কোটি কোটি টাকা দাম, কিন্তু আমরা অনেকে আইডি নাম্বার, অনেক কিতা বেশিরভাগ মানুষ ওই আইডি নাম্বারটাই ভুলে যায়। আমরা ভাবি আইডি নাম্বারটার বুঝি কোনো দাম নাই। আর স্যার আইডি নাম্বারটা কি আজকে আমাদের কুটারি স্যারে গিয়া ঠিকান যে স্যার আমরা আইডি নাম্বারটা বেসবেন একটু কিটিয়া দিব, স্যারে কি কোন এই আইডি নাম্বার আমার 5 জেনারেশনের কোটি টাকা দিব, আমি আপনাদের কিটিয়া দেখে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের এই আইডি নাম্বারটার মানে রেজিস্ট্রেশন যে নাম্বারটার, ওইটার দাম। আজকে রেজিস্ট্রেশন করার পরে আমি আরসিএম থেকে বাজার করলাম, তারপরে আমি স্যারে জিজ্ঞেস করলাম যে স্যার আরসিএম থেকে বাজার লে পরে আমি বাজার থেকে রেটটি পাবো, কিন্তু আমার কি বেনিফিট পাবো স্যার? তখন উনি আমার বলল যে এই বাজার থেকে বাজার করলে আপনি 7টা বেনিফিট স্যার এখান থেকে পাইবেন। তখন যখন আমার একটা একটা করে বেনিফিট করতে শুরু করলো, আমার মাথা দিকে আরো ঘুরে আরো ঘুরে আরো ঘুরে, আরই সারছে আমি এতদিন কি লস করছি। তো এখান থেকে প্রথম যে বেনিফিটটা আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে আমাদের এখানে 100% পিওর প্রোডাক্ট আমরা এখান থেকে পাই। বন্ধুগণ, আজকে এই জিনিসটা নিয়ে যদি ঘরে ঘরে যান, মানুষ পাগল হয়ে যাবে, কেন মানুষ বাজার থেকে এই জিনিসটা কিন্তু পায়। এখানে আমরা কি পাইতেছি? 100% শুদ্ধ প্রোডাক্ট পাইতেছি, যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার বেনিফিট, যেটা বাজারে কোনো জায়গা পাওয়া যায় না। 2 নাম্বার আমরা কি পাই স্যার? 2 নাম্বার এখান থেকে আমরা জিএসটি পেড করা একটা বিল পাই। যেখানে আমি কেউ মারা গেলে ওই বসে মোমবাতি হাতে নিয়ে যদি কই যে অমর রহে, তাইলে দেশের সেবা হয় না স্যার। দেশের সেবা হয় যখন আমরা জিএসটি বিল দিকে, জিএসটি টিকা বা ট্যাক্স টিকা আমাদের দেশের উন্নতি হয়, এর লাগি আমাদের
আমরা জিএসটি দিই, গর্ববিরাট করতে করে আমরা ভারতবর্ষের সেবা করি এবং এই এই সেবাটার মাধ্যমে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি, বিভিন্ন ধরনের উন্নতি এখান থেকে হয়। সঙ্গে আমরা কি পাই? একটা এসএমএস পরিষেবা পাই। কেন পাই? এসএমএস পরিষেবাটা আমাদেরকে যাতে কোনো ধরনের ফ্রড না হয়। কিছুদিন আগে এটিএম হ্যাক হয়েছে, এসএমএস এর মাধ্যমে জানতে পারছে যে ওনার এটিএম হ্যাক হয়েছে। আজকে আমাদের এই এসএমএস দেওয়ার মাধ্যমে কি হয়, কেউ যদি আমার মাল কিনছি, কোনো যদি পিকআপ সেন্টার বিল না করতে বা যদি 10 টাকাটা 8 টাকা বিল করতে, আমরা এই এসএমএস এর মাধ্যমে জানা লাগে। স্যার এটা একটা বিরাট বড় বিষয়, যেটা আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার মানে জলের মতো পরিষ্কার সিস্টেম আমাদেরকে দেয়। স্যার 3 নাম্বার কি দেয়? 3 নাম্বার দেয় স্যার, যেটা বাজার থেকে আমরা কোনো সময় পাই না, 30 দিন ভালো না লাগলে ক্যাশব্যাক পাওয়ানোর একটা গ্যারান্টি, যেটা রামশ্যাম যদু মধুর দোকান থেকে আনলে মুখটারে এমন ভাবে শুরু করে, যদি একটা সাবান আনছেন ভাল লাগছে না, গিয়া যদি কোন 10 টাকা সাবানের লেগে, ভাই তোমার এই সাবানটা তো আমার বাড়ির লোক না, সাবানটা পাস না, এরকম করে আমরা লজ্জায় দাবি না দূর, আবার যাবো 10 টাকা সাবান। কিন্তু আজকে আমাদের এই কোম্পানি ফুলে যেতে পারবেন কেন, আপনার 30 ডেজ ক্যাশব্যাক গ্যারান্টি আছে। বার ভালো না লাগলে আপনি সাবান ফেরত দিয়ে টাকা নিয়ে আয় ঘটেন। এটার নাম হচ্ছে আমাদের আরপিএম সিস্টেম। বই কত বড় বড় তো এদিকে কত একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, এটা হচ্ছে 30 ডেজ ক্যাশব্যাক। 4 নাম্বার আমরা কি পাই? 4 নাম্বার আমরা পাই আমাদের বাজার, আমাদের জিনিস সমতুল্য বাজারের অন্য অন্য জিনিস থেকে আমাদের রেট কম, লো রেটের মাল পাই আমরা। স্যার এই লো রেটটা আমাদের একটা বিরাট বড় প্রাপ্য। কেন? আমরা একটা 100 গ্রাম যদি নরমাল কোলগেট কিনতে যাই, এখন বাজারে হচ্ছে এটার দাম 55 টাকা। আর আমাদের এখানে একটা হার্বাল টুথপেস্ট, ওটার দাম হচ্ছে স্যার 48। তো মানে বাজার থেকে কত কম? প্রায় 8 টাকা কম। তাও কোলগেট হার্বাল কিনতে যান তাহলে লাগবে আপনার 58 টাকা, তাহলে বাজার থেকে 10 টাকা দাম কম। তারপরে এই যে প্রত্যেকটা লবণ কিনে, একটা লবণের দাম হইছে আপনার বাজারে 24 টাকা, আমাদের এখানে মাত্র 18 টাকা। তাহলে বাজার থেকে একটা ট্রিপল রিফান্ড করে না, লবণের দাম যদি এত কম হইতে পারে, তাহলে তো বুঝতেই পারেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সমতুল্য বাজারে যে জিনিস আছে। এখন যদি আপনি রদ্দি জিনিসের লগে গিয়ে তুলনা করেন, আরসিএম কোনো রদ্দি না স্যার, আরসিএম এখন শুধু ইন্ডিয়ার টপ না, ওয়ার্ল্ড টপ ক্লাস প্রোডাক্ট ওরা বানায়। দেখেন আরসিএম এর ডাইলের গায়ে, মশলার গায়ে একটা এরকম একটা বাক্স বানাই না থাকে, যেটা এমন এরকম একটা 3 কোণা একটা বাক্স থাকে, যেটার মধ্যে একটা 7 লেখা থাকে। আপনারা লক্ষ্য করছেন কিনা আমি করতে পারি না, একটা 3 কোণাচ্চা থাকবো, এরকম একটা 3 কোণা থাকবো। এটা আজকে সব যার যার ঘরে মশলা আছে, যার ঘরে ডাইল আছে, দেখেন এরকম 3 কোণা একটা থাকে, এটার মধ্যে একটা 7 লেখা থাকে। এটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। মানে 7 হচ্ছে আমাদের যে খাদ্যদ্রব্যের মধ্যে যে 7টা গুণ লাগে, এই অনলাইনে গিয়ে সার্চ করলে 7টা গুণ পাইবেন। আমি এখন ভুলে গেছি 7টা গুণ, মানে মিনারেল, নিউট্রিশন, এগুলি যখন একটা প্রোডাক্টে সমপরিমাণ থাকে গভর্নমেন্টের রুলস অনুযায়ী, তখন এই প্যাকেটটার ভিতরে 7 লেখা থাকে। এটা বাজারের মানে একবারে দামি দামি মাল ছাড়া এই 7 লেখাটা পাইতেন না, গিয়া দেখেন বাজারের মাল। আর আমাদের আরসিএম এর একটা হলুদের প্যাকেট, ডাইলের প্যাকেট, এগুলির ভিতরে এটা লেখা থাকে 7। জলের বোতল যেরকম ওই স্ট্যান্ডার্ড মেনটেন হয় 1 দিয়া, 2 দিয়া, 3 দিয়া, এরকম খাদ্যদ্রব্যেরও এই মেনটেন হয়। এটা আরসিএম এর এটা থাকে স্যার। তো এখানে আমরা পাই লো রেট। 5 নাম্বার কিতা পাই স্যার আমরা এখানে? প্রত্যেকটা জিনিসের 10 to 30%, আপ টু 30%, কিছু কিছু প্রোডাক্টে আমরা 30% এখান থেকে অন দা স্পট ডিসকাউন্ট পাইছে, যেটা বাজারে পাই না। 6 নম্বরে আমরা কি পাই স্যার? এখান থেকে আমরা বাজার থেকে সেম রেট, মানে সবখানে জিনিসের দাম সমান হয় স্যার, যেটা বাজারে আমরা পাই না, যেটা সমান হয় না কোনো জায়গাতে। তারপর 7 নাম্বার স্যার আমরা কি পাই? বাজার করার পরে যে আমাদের একটা টাকা রিটার্ন, এটা কোনো সময় আমরা কোনো বাজার থেকে পাইছি না, কিন্তু আজকে আমাদের এই আরসিএম বাজার থেকে বাজার কোটারে আপনার 10% আপ টু 32% অবধি আমাদের মাসের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে বিজনেস ভলিউমের ক্যালকুলেশন করে ফেরত দেওয়া হয়। আজকে এই বাজারটা হচ্ছে আমাদের আরসিএম এর বাজার। আমার এখন টাইম ওভার হয়ে গেছে, আমার যে টাইমটা দেওয়া হয়েছিল আমি মাপ করে দেন, আমার আলোচনাটা একটু লম্বা হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আপনারা সবাই মেনটেন করতেন। এই জিনিসটা মেনটেন করলে আপনাদের বিজনেসটা বাড়বে এবং প্রফেশনালি করতেন। এখন আমি
আর পরবর্তী যে বক্তা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন একটু মানসী দেবী আসাম থেকে, ওই ম্যাডামকে আমি অনুরোধ করছি এখন মঞ্চে আসার জন্য। আর আমি এখানে উপস্থিত সমস্ত আমার ভাই এবং বোনদের করছি আমাদের দীপঙ্কর স্যার আলোচনা শেষ হওয়া পর্যন্ত এবং প্রোডাক্ট শেষ হওয়া পর্যন্ত এখানে আপনারা উপস্থিত থাকবেন। আজকে আমাদের এই স্কুলের মাধ্যমে কিভাবে আমাদের দশা ইচ্ছা পরিবর্তন হবে এখান থেকে এটা সুনির্দিষ্ট হবে। স্যার আমি বলবো আপনারা সবাই এখানে উপস্থিত থাকেন এবং পেন আর পেন্সিল হাতে, পেন আর খাতা হাতে নিয়ে স্যারের প্রত্যেকটা পয়েন্ট আপনারা লিখেন। এই বলে আমি মানসী দেবীকে আমার দিচ্ছি। আসাম দিদি আপনার মাইকটা অন করে আপনি আপনার আলোচনা করুন। सर मानसी दीदी तो आते ना सर। मानसी जी आप हैं? हेलो मानसी जी। मानसी मैडम आओ। रत्ना जी मानसी मैडम है? मानसी मैडम आছেন স্যার। ওনাকে বলুন। মানসী দেবী আনমিউট কৰক। আপোনাৰ কথা শুনা পোৱা যোৱা নাই, আনমিউট কৰক, আনমিউট। শুনিছানে? বাস হৈছে। हेलो यस यस হৈছে শুনিছো। ओके मैम, ओके वेलकम मैम, वेलकम। हाँ जी सर। हेलो, पहले मेरे तरफ से आरसीएम की सभी सर और आरसीएम ग्रुप को मैं नमस्ते करती हूँ। मेरी नाम मानसी देवी है और मैं असम की खेतरी से बोल रही हूँ। तो मैंने अभी सिर्फ एक प्रोडक्ट के बारे में बोलूंगी, तो ये है नायशा फेस वॉश। तो ये फेस वॉश बिल्कुल केमिकल फ्री है और इस पे 4 डिफरेंट ऑयल है। तो पहला टी ट्री ऑयल, लेमन ऑयल, ऑरेंज ऑयल और कार्डाम ऑयल। तो मैं फर्स्ट टी ट्री ऑयल के बारे में बताना चाहती हूँ। ये एंटीबैक्टीरियल को खत्म करता है और स्किन पे जो जलन होता है और पिंपल्स निकलता है उसको भी खत्म कर देता है। और लेमन ऑयल स्किन को सॉफ्ट करता है और स्किन पे जो रिंकल्स पड़ता है उसे भी खत्म करता है। और ऑरेंज ऑयल ये स्किन पे जो दाग स्पॉट होता है इसे खत्म करता है और हमारे आंखों के नीचे जो कालापन पड़ता है उसे भी खत्म कर देता है और स्किन की रेडनेस को भी खत्म करता है। और लास्ट कार्डाम ऑयल, पहला इसका खुशबू बहुत अच्छा है और ये एंटी फंगल ऑयल है। स्किन की जो रिंकल्स पड़ता है ना इसे खत्म कर देता है। तो और एक खास बात है ये नायशा फेस वॉश क्रीम का, जिसका खुशबू बहुत अच्छा है। तो ये बिल्कुल नेचुरल फेस वॉश है और मैं 100% गारंटी से बोल रही हूँ ये बिल्कुल केमिकल फ्री माउथ वॉश है। इस पे कोई साबुन का इस्तेमाल नहीं किया है और ये स्किन अंदर से स्किन को साफ कर देता है। अगर इसे लगाकर बाहर जाए तो फ्रेशनेस फील होता है। और मैं ये इसीलिए बता रही हूँ कि ये जब से मैं आरसीएम में ज्वाइन की है तब से आज तक मैं ये फेस वॉश लगा के आई हूँ और मेरी स्किन बदल गई है, ग्लेज भी आ रही है और कोई रिंकल्स भी खत्म हो गया है और स्किन बहुत पहले से बहुत साफ हुआ है। और अभी भी किसी ने ये यूज नहीं किया होता तो अभी ये यूज करके देख लीजिए। तो
खुद भी अपने परिवर्तन 100% आप रिजल्ट मिलेगा। और इससे मैं समाप्त करना चाहती हूँ और अभी मैं सभी को नमस्ते और धन्यवाद कहना चाहती हूँ। और खासकर मैं मेरे बड़े भैया रूपंदेका और कोलकाता की रत्ना मैम और त्रिपुरा की मुरारी सर को मैं फिर से धन्यवाद और नमस्ते कहना चाहती हूँ। और जय RCM, धन्यवाद। और अभी मैं ये मीटिंग को आगे बढ़ाने के लिए त्रिपुरा की मुरारी सर को मैं रिक्वेस्ट करती हूँ। सर आप आ जाइए। धन्यवाद सर। थैंक यू मैम, थैंक यू मानसी जी। आपने बहुत अच्छा जानकारी दिए हमारा दर्शकों को। जो नैसे फेस वॉश का इतना खूबिया है, आपने पूरा खूबिया सबको मतलब जितने भी नॉलेज है आप पूरा दे दिया। और मेरे विश्वास है ये क्रीम जितने लोग यूज़ नहीं किया वो ज़रूर यूज़ करेंगे, क्योंकि इतनी सारा खूबिया बाजार का कहीं फेस वॉश में नहीं रहते। तो आज का इस वेबिनार में सभी डिस्ट्रीब्यूटर को मेरे तरफ से स्वागत है। सबाई के আমার तरफ থেকে অভিনন্দন রইল। আজকে আমরা ত্রিপুরার WTC কোর লিডারদের নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম। আজকে প্রোগ্রাম শুরু করেছেন আগরতলা থেকে ডাইনামিক লিডার মিস্টার গৌতম ধর। উনি খুব সুন্দরভাবে প্রোগ্রাম শুরু করেছেন। তার সঙ্গে মার্কেটিং প্ল্যান করেছেন মিস্টার বিশ্বজিৎ দে স্যার আগরতলা থেকে। অভূতপূর্ব মার্কেটিং প্ল্যান। আজকে যারা নতুন এসেছেন আমার দৃঢ় বিশ্বাস আজকের যারা এই মার্কেটিং প্ল্যানটাকে বোঝার চেষ্টা করেছেন নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে বাজারের ভয়াবহতা অবস্থা কি, আর তার থেকে মুক্তি দেওয়ার জন্য RCM কি তৈরি নিচ্ছে আগামী লাস্ট 2 বছর ধরে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের যে কোর মিটিং সেই মিটিং এ আমরা 82750104 স্যার। হ্যালো মিত্র স্যার, আপনি 82750104 মিউট করে দেন স্যার, ডিস্টার্ব হচ্ছে। অর্পণ স্যার, আপনি আপনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। অর্পণ স্যার আপনার লাইনে আছেন তো? ইয়েস স্যার। হ্যাঁ, আপনাকে হোস্ট করে দিচ্ছি। আপনি মিটিংটাকে কন্টিনিউ একটু চেক করে নেবেন। স্যার আপনি একটু কাইন্ডলি মাঝে দেখবেন আপনার ভলিউমটা মানে স্পিকারটা অন আছে কিনা। আমি সবাইকে যখন মিউট করে দেব আপনারটাও অটোমেটিক্যালি মিউট হয়ে যাবে। ওকে, নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে প্রোগ্রাম আমার দীপঙ্কর স্যারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমার গুরুদেব দীপঙ্কর স্যার আজকে যেখানে আছেন প্রচন্ড বৃষ্টি তুফান। স্যার আমাকে কিছুক্ষণ আগে মেসেজ করেছেন যে প্রচন্ড বৃষ্টি তুফান, নেট কানেকশন হচ্ছে, একবার চলে যাচ্ছে একবার কানেকশন হচ্ছে, তার সঙ্গে কারেন্ট নেই। তো স্যার প্রোগ্রামে আসবেন সব কিছু জানকারি দেওয়ার জন্য। তো আজকে আমাদের কোর মিটিং। কোর অর্থ কি? কোর অর্থ হচ্ছে কোর, CORE, কোর। কোরের প্রথম অর্থ হচ্ছে কি মুখিয়া। কোনো একটা দলের কোনো একটা সংগঠনের মুখিয়া থাকে। CORE, সি অর্থ হচ্ছে মুখিয়া, প্রধান ব্যক্তি। কোর COR এর মধ্যে কোর হতে হলে কি হতে হবে? আপনাকে ওই অর্গানাইজেশনের মুখিয়া হতে হবে, আপনাকে দায়িত্বশীল ব্যক্তি হতে হবে, আপনাকে ওই সংগঠনের আপনি শেষ কথা, আপনার টিমের আপনি শেষ কথা, এটাকে বলা হয় মুখিয়া। তো কোরের প্রথম অর্থ হচ্ছে মুখিয়া, স্পেশাল ব্যক্তি। CO ওর অর্থ কি? ও অর্থ হচ্ছে অর্গানাইজড, সংগঠন। কোনো একটা সংগঠনের মুখিয়াকে বলা হয় কোর। CO ওর অর্থ হচ্ছে কি অর্গানাইজড, একটা সংগঠনের যে মেইন। আর অর্থ হচ্ছে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব নেন, যিনি দায়িত্ব নেন
তাকে বলা হয় রেসপন্সিবিলিটি। কোর অর্থ কি? যে ব্যক্তি রেসপন্সিবিলিটি নিতে পারেন, দায়িত্ব নিতে পারেন, তাকে বলা হয় কোর। লাস্টে CORE, ই অর্থ হচ্ছে এনার্জেটিক। যে সবসময় এনার্জেটিক থাকে, শত সমস্যার মধ্যে, বিপদের মধ্যে যে সবসময় ঠান্ডা মাথা রেখে কাজ করে, উৎসাহ থাকে, যে বিপরীত পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে ঊর্জাবান থাকে, তাকে বলা হয় কোর। তো কোর অর্থ কি? কোর হচ্ছে যে মুখিয়া। শোনা যাচ্ছে না স্যার? তাকে বলা হয় কোর। কোর অর্থ হচ্ছে কি? যে মুখিয়া। কোর অর্থ হচ্ছে কি? যে সংগঠনের দায়িত্ব নিতে পারে, যে সংগঠনের চালানোর জন্য যে দৃঢ় প্রতিজ্ঞ, তাকে কোর বলা হয়। কোর অর্থ হচ্ছে কি? রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব নেয়, তাকে বলা হয় কোর। কোরের আরেকটা অর্থ হচ্ছে এনার্জেটিক, যার ভিতর এনার্জি থাকে, যখন কথা বলবেন জোশ থাকে, জুনুন থাকে। একটা কথা আছে, পৃথিবীর যত বড় প্লেয়ার হোক, যদি বলের ভিতরে হাওয়া না থাকে, সে বলকে কেউ কোনোদিন গোল দিতে পারে না। আর যদি বলের ভিতরে হাওয়া থাকে, যে কোনো ব্যক্তি সে বলটাকে লাথি মেরে গোল দিতে পারে। মানে কি? আজকে আমার ভিতর যদি এনার্জি না থাকে, তাহলে এত বড় যে একটা স্বপ্ন নিয়ে এসেছি, যেই স্বপ্ন আমার বংশের কেউ কোনোদিন ভাবতেই পারেনি, আজকে আর্টস বিজনেসে আমরা যে অ্যাচিভমেন্টে যাব, আমাদের জীবনে যে জিনিসটা আমরা পাবো, সেই জিনিসটা আপনাদের বংশের কে কোনোদিন ভাবতেই পারেনি। আমি দুই একটা উদাহরণ দিয়ে বলতে পারি। আজকে গত রবিবারে আত্মারাম স্যারের প্রোগ্রাম গেছে। আত্মারাম স্যার দুধ বেচতেন, বেড়ার ঘরে থাকতেন, ছনের ছাউনি ছিল। সেই আত্মারাম স্যার কোনদিন ভাবতে পেরেছিলেন মাসে 16 লক্ষ টাকা ইনকাম করবেন? সেই আত্মারাম স্যার কখনো ভাবেননি। আমি সবার কাছে অনুরোধ করব, আজকের মিটিং এ আপনারা যারা উপস্থিত আছেন সবাই কোর। আর যারা দায়িত্ববান লোক, যারা নিজেকে প্রধান মনে করে, তারা কখনো ইরেসপন্সিবিলিটি হয় না। ইরেসপন্সিবিলিটি অর্থ কি? এই যে আপনারা মিটিং এ বসছেন, মিটিং এ বসে অত আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, আশেপাশে বাচ্চা আছে, বউ আছে, লোক আছে, তাদের সঙ্গে কথা বলছেন। স্যার বলেছেন মিটিং এ উপস্থিত থাকার জন্য, স্যারের মন রক্ষার জন্য মিটিং এ উপস্থিত হয়েছি, এই তো। তো ফ্রেন্ডস, এটা কোরের লক্ষণ না। কোরকে যে দায়িত্বশীল, সে হচ্ছে কোর। যে রেসপন্সিবিলিটি নেয়, যে ডিসিপ্লিন থাকে, যাকে মানুষ জ্ঞানী ব্যক্তি হিসেবে ভাবে, সে হচ্ছে কোর। আমি চাই আরসিএম বিজনেসে আপনারা জ্ঞানী ব্যক্তি হন। ফ্রেন্ডস, এই জন্য প্রথম হচ্ছে কি, আজকে এখানে সব কোর টিমের মিটিং ডাকা হয়েছে। সুতরাং এখানে অনেক লোক আছে, মুরারি স্যার মাইক অন করুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না স্যার আপনার কথা? আজকে স্যার ইয়েস, আজকে আমরা যে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে কি, সাউন্ডটা ক্লিয়ার নাই স্যার। এখন ক্লিয়ার আসছে? সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। এখন ক্লিয়ার আসছে? ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কন্টিনিউ করুন। আর সবাইকে বলবো কাইন্ডলি মাইকটা মিউট করুন। আপনারা বারবার আনমিউট করছেন আর সাউন্ডটা আপনাদের চলে আসছে। স্যারের প্রোগ্রাম কন্টিনিউ করতে অসুবিধা হচ্ছে, তো কাইন্ডলি সবাই আগে মিউট করুন, তারপর স্যার আপনার আনমিউট করে স্টার্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমরা সবাই ডব্লিউটিসির কোর টিম এসেছি। দেখুন, প্রথম হচ্ছে কোর টিম কেন স্থাপন করা হলো সেটা আমাদের জানতে হবে। আমি গতকালকে বেশ কিছু লোকের সঙ্গে আমি কনফারেন্সে কথা বলেছি।
যে আরসিএম আমরা কেন এসেছি বন্ধুগণ? আরসিএম বিজনেসের তার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের একটা রূপরেখা থাকে, প্রত্যেকটা জিনিস একটা ধাঁচে তৈরি করা হয়, সে ওই ধাঁচের মধ্যেই কাজ করবে, সে ধাঁচের বাইরে যাবে না। আজকে যদি এরোপ্লেন চিন্তা করেন, এরোপ্লেনকে বানানো হয়েছে আকাশে উড়ার জন্য, তার যে ধাঁচটা তৈরি করা হয়েছে আকাশে উড়ার জন্য। এরোপ্লেন কখনো 3G রাস্তার হাইওয়ে চলতে পারে না, কারণ তাকে তৈরি করা হয়েছে আকাশে উড়ার জন্য। এখন এরোপ্লেনকে নিয়ে যদি আপনি আসাম আগরতলা রুটে চালানো শুরু করে দেন, এই এরোপ্লেন চলবে? তখন আসাম আগরতলা রুট এরোপ্লেনের জন্য একটা বেকার জিনিস, এবং আসাম আগরতলা রুটের জন্য এরোপ্লেনটা একটা বেকার জিনিস, কারণ এটাকে ধাঁচে তৈরি করা হয়েছে আকাশ উড়ানোর জন্য। সেরকম আরসিএম বিজনেসটা এমন একটা ধাঁচে তৈরি করা হয়েছে, এই ধাঁচটা হচ্ছে এই বিজনেসে যদি কেউ এই উদ্দেশ্যে নিয়ে আসেন যে আমি এই বিজনেসে মাল খাবো, লোককে জয়েন করাবো, আর মাসে 5-7 হাজার টাকা রোজগার করব যথেষ্ট, তাহলে আপনি এরোপ্লেনকে নিয়ে আসাম আগরতলা রুটে চালানোর প্ল্যান করছেন। হ্যালো, ইয়েস, আপনি এরোপ্লেনকে নিয়ে আসাম আগরতলা রুটে চালানোর জন্য এসছেন আরসিএম। কারণ আরসিএমটা ধাঁচটা এইভাবে তৈরি হয়নি। আরসিএম এর ধাঁচ তৈরি হয়েছে কি, এখানে জীবন গড়ার জন্য এখানে আরসিএম বিজনেসটা ধাঁচ তৈরি করা হয়েছে। এই ধাঁচের মধ্যে যেই আসবে, প্লেনে বসলে যেরকম তাকে আকাশে উঠতে হবে, সেরকম আরসিএম বিজনেসে যারা আসবে, হয় এই বিজনেস থেকে করোড়পতি হবে, না হয় জিরুপ হয়ে বেরিয়ে যাবে, দুটি রাস্তা। এই বিজনেসে হয় আপনি করোড়পতি হবেন, আপনার বংশের নাম উজ্জ্বল করবেন, আপনার বংশের তসবির পাল্টাইবেন, আপনার বংশের রাশি নক্ষত্র আপনি পাল্টাইবেন, আর না হয় এই বিজনেস থেকে বেরিয়ে যাবেন। এই দুটো রাস্তা আরসিএম বিজনেসে। বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাঝখানে যারা আছেন যে 4-5 হাজার টাকা রোজগার করব, আপনি আরসিএম এ থাকতে পারবেন না, কারণ এটাকে ডিজাইন করা হয়েছে এখানে জীবন গড়ার বিজনেস। একটা মানুষকে পৃথিবীতে আসার পরে তার যা যা পাওয়ার দরকার, মৌলিক, আমরা সংবিধানে কি বলি? মৌলিক অধিকার। সংবিধানের ভাষায় মৌলিক অধিকার কি? জল, ঘর, তাই তো, কাপড়, খাদ্য, এটা হচ্ছে সংবিধানের মৌলিক অধিকার। আর ঈশ্বরের মৌলিক অধিকার কি? ঈশ্বরের চোখে একজন মানুষের মৌলিক অধিকার কি? ঈশ্বরের চোখে একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে সে পৃথিবীতে আসে স্বর্গের মতো সে আনন্দ করবে। এই পৃথিবীতে ভগবান স্বর্গ বানিয়ে রেখেছেন, উপরে কোনো স্বর্গ নেই বাবু। এখানে স্বর্গ, এখানে নর্তকী আছে, এখানে পরী আছে, অপ্সরা আছে, এখানে সবকিছু আছে। ওই যে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। বন্ধুগণ, আমরা ভগবানের মৌলিক অধিকার দিয়ে যে আমাকে পাঠিয়েছে, দেখুন, একটা গরু একটা কুকুরকে ভগবানের মৌলিক অধিকার দিয়েছে। কি দিয়েছে? যা তুই গরু হইয়া জন্মা, হয় না গলে যুগল নিয়ে মাঠে হাল চাষ করবি, আর না হলে তোকে কেটে কেটে খাবে, আর বাচ্চা জন্ম দিবি। একটা কুকুরকে কুকুর হিসেবে পাঠিয়েছে, তার কি মৌলিক অধিকার? সে কুকুর হিসেবে আসলো। মৌলিক অধিকার সবাইকে দিয়েছে, কি? খাওয়া, পেট, এটা সবার জন্য রেখেছে ভগবানে। আমাদের সংবিধানও রেখেছে, ভগবানও রেখেছে। একটা কুকুরকেও সেম অবস্থা, সে জন্মেছে, বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা বড় করেছে, বুড়ো হয়েছে, মরে গেছে। একটা গরু জন্মেছে, বাচ্চা জন্ম দিয়েছে, বড় হয়েছে, বাচ্চাকে বড় করেছে, বুড়ো হয়েছে, মরে গেছে। একটা মানুষ জন্ম হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা বড় করেছে, বুড়ো হয়েছে, মরে গেছে। তাহলে মানুষের সঙ্গে একটা জানোয়ারের কি পার্থক্য রইল বন্ধুগণ? মানুষ বাচ্চা জন্ম দেওয়া, বড় করা আর বুড়ো হয়ে মরার জন্য পৃথিবীতে আসেনি। মানুষ এসে পৃথিবীতে কিছু একটা করে যেতে, একটা ইতিহাস তৈরি করতে,
একটা ইতিহাস তৈরি করতে, ইয়েস এই বংশের মধ্যে সবচেয়ে আমির ব্যক্তি এই ব্যক্তি যিনি আজকে এমন কিছু করে দিয়ে গেছে, তার জেনারেশন তার বিজনেস থেকে বসে বসে খাচ্ছে। আজকে মুকেশ আম্বানি এমন কিছু করে দিয়ে গেছেন, তার অনিল আম্বানি ধীরুভাই আম্বানি এমন কিছু করে দিয়ে গেছেন, আজকে মুকেশ আম্বানি অনিল আম্বানি তার নাতি পোতা খাচ্ছে, করে দিয়ে গেছেন। এটাই তো মানুষ। স্বর্গের সুখ, স্বর্গের আনন্দ সবকিছু এখানেই উপভোগ করেছেন, ডাল ভাতের জন্য আসেননি। আজকে আরসিএম এর মহামানব শ্রী তিলকচন্দ ছাবরাজি উনি চাইছেন ভারতবর্ষকে ভগবানের মৌলিক অধিকার দিতে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভগবান যে মৌলিক অধিকার দিয়ে পাঠিয়েছেন, সেই মৌলিক অধিকার দেওয়ার জন্যই এই আরসিএমটা জন্মগ্রহণ করেছে। আমি এখানে গপ্প বলছি না, বন্ধুগণ, আমি নিজের চোখে দেখেছি। এই বিজনেসে লেখাপড়া নেই, দুধ বিক্রি করতেন, আজকের দিনে 16 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, 70 কোটি টাকা দামের বাড়িতে থাকেন। সে আত্মারাম রবিবার দিন এই জুমে এসেছেন, আমি যেভাবে কথা বলছি, সে আত্মারাম রবিবার দিন এইভাবে উনি এসেছেন, দুধ বিক্রি করতেন, ছনের ঘরে থাকতেন। এই আরসিএম এ আসার পরে ভগবানের মৌলিক অধিকার তাকে দিয়েছে। আজকে আত্মারাম 70 কোটি টাকা দামের বাড়িতে থাকেন, বাড়ির ভিতর সুইমিং পুল, বাড়ির ভিতর থিয়েটার, সিনেমা দেখে ঘরের ভিতরে থিয়েটার, গার্ডেন, প্লেগ্রাউন্ড, বাচ্চাদের জন্য আলাদা রুম, ছেলের জন্য আলাদা রুম, মেয়ের জন্য আলাদা রুম, ঘরের ভিতরে স্বর্গ। এটাই তো ভগবানের মৌলিক অধিকার। কে দিয়েছে? আরসিএম দিয়েছে। আমি এই জন্য বলছি, আরসিএম এ যদি এসছেন তাহলে সংবিধানের মৌলিক অধিকারের জন্য কাজ করবেন না, ভগবানের মৌলিক অধিকারের জন্য কাজ করুন। তাই ডব্লিউটিসি আর কেন আসলো? এই বিজনেসের 90% লোক দেখবেন এই বিজনেস থেকে বেরিয়ে যায়। রাস্তাঘাটে, গ্রামে, শহরে অনেক লোক পাবেন ও আরসিএম। এটা আমাকে বুঝাতে হবে না, আমি 5 বছর আগে করে ছেড়ে দিয়েছি। হ্যালো, আরে বাবা তুই ছাড়িস নি, তোকে বের করে দিয়েছে, তুই ছাড়িস নি। আরসিএম কে ছাড়ার কি আছে? আরসিএম কে টাকা দিয়েছিস? আরসিএম তো বাবু টাকা দাওনি, ছাড়ার কি আছে? আরসিএম তোমাকে ছেড়ে দিয়েছে কারণ তার স্বপ্ন কি? সংবিধানের মৌলিক অধিকারের জন্য এসছে, ডাল ভাত খাওয়া, 5-7 হাজার টাকা রোজগার করবো, বাস। কিন্তু আরসিএম এর জন্য আসেনি। আমি নিজের চোখে দেখেছি, আমার সিনিয়র রূপরাম স্যার 8 পাস করেন ব্যক্তি, আজকের দিনে 4.5 লক্ষ টাকা ইনকাম, 40 লক্ষ টাকা দামের গাড়ি ঘুরে। আমি নিজের চোখে দেখেছি রাকেশ শর্মা বাইসাইকেল দিয়ে, সাইকেলের পেছনে ক্যারিয়ারে আরসিএম এর মাল নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতেন, মানুষকে বুঝাতেন। সেই রাকেশ শর্মাকে মানুষ পাগল বলতো, তাকে দেখলে মানুষ দরজা লাগিয়ে দিত, তার ফোন আসলে মানুষ না করে দিত। সেই রাকেশ শর্মা যেদিন বুঝতে পেরেছে যে আরসিএম মানে ভগবানের মৌলিক অধিকার পাবো, সে আরসিএম কে ছাড়েনি। আজকের দিনে দিল্লি এনসিআর এ 780 করোড় বিল্ডিং এ থাকে, 80 কোটি টাকার বিল্ডিং এ, তার আশেপাশে কারা কারা থাকে জানেন? বিরাট কোহলির বিল্ডিং, বড় বড় হাস্তিদের বিল্ডিং, যেখানে আজকে আমাদের রাকেশ শর্মা স্যার আছেন। উনি একদিন গ্রামে কাদা মাটিতে ছিলেন, আমার মতো আপনার মতো থেকেও খারাপ ছিলেন। আরে আমার আপনার তো বাইক আছে, ওনার বাইকও ছিল না। আমি কেন কথাগুলি বলছি? এই কারণে বলছি, আজকে এখানে 73 জন ডিস্ট্রিবিউটর আছেন। বন্ধুগণ, আজকে এমন একটা সিস্টেম আপনি হাতে পেয়েছেন, এটাকে আপনি বুঝার চেষ্টা করুন। নিজেকে 40-50 হাজার টাকার মধ্যে রাখবেন না। আপনি নিজেকে 40-50 হাজার টাকা রোজগারের মধ্যে রাখবেন না। এই গন্ডিটা থেকে বের হতে হবে। এই গন্ডিটা যদি থাকেন তাহলে সংবিধানের মৌলিক অধিকার নিয়ে বাঁচবেন, ডাল রুটি মোকাম ছাড়া কিচ্ছু পাবেন না জীবনে। আমি বলছি না আপনি বর্তমান যে কাজ করছেন তাকে ছাড়ার জন্য। এই বিজনেসে যারা যারা সাকসেস হয়েছেন তারা কখনো বর্তমান কাজকে বন্ধ করেনি। কোন সময় বন্ধ করেছে? যখন এই বিজনেস থেকে 3 থেকে 4 লক্ষ টাকা মাসে আসছে, তখন তারা বর্তমান কাজকে ছেড়ে দিয়েছেন।
ডিকে মিশ্রে, আমি ওদিন ভিডিও শেয়ার করেছি, ইউনিয়ন ব্যাংকের চিফ ম্যানেজার ছিলেন ডিকে মিশ্রে, ইউনিয়ন ব্যাংকের চিফ ম্যানেজার, বেতন 60 থেকে 70,000, কিন্তু উনি স্যাটিসফাইড ছিলেন না। এই 60,000 টাকা দিয়ে সংসারে না বউয়ের জন্য একটা দামি গয়না কিনতে পারে, না একটা লাক্সারি বাড়ি করতে পারবে। রাত্রে 10-11 অবধি ব্যাংকে কাজ করতে হতো। তখন ওনার কাছে আরসিএম এসে, ডিকে মিশ্রের কাছে যখন আরসিএম বিজনেস আসলো, উনি এটাকে বুঝতে পেরেছেন। ডাইরেক্ট সেলিং সম্পর্কে উনি আগে জানতেন, উনি স্টাডি করেছেন, বিদেশের সঙ্গে উনি বেশ কয়েকবার ওনার বন্ধু বান্ধব আছেন। যখন আরসিএম কথা শুনেছেন আজকের থেকে 12 বছর আগে, সেই ডিকে মিশ্র ইউনিয়ন ব্যাংকের চাকরির ফাঁকে ফাঁকে এই আরসিএমটাকে উনি কাজে লাগিয়েছেন। উনি বুঝতে পেরেছেন আমাকে যদি এই সময় থেকে, এই গোলামি থেকে মুক্তি হতে হয়, আমি যদি আমার বাচ্চার, আমার পরিবারের, আমার স্ত্রীর, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে হয়, এই 40-50-60,000 টাকা দিয়ে কিচ্ছু হবে না। উনি চাকরির ফাঁকে ফাঁকে আরসিএম কে কাজ করতে শুরু করেছেন। আজকের দিনে উনি স্টার রুবি ব্যাংকে 30 বছর চাকরি করে ব্যাংকে বেতন পেতেন 60,000 টাকা। আজকে আরসিএম থেকে পার্ট টাইম হিসেবে করছেন। আজকে ওনার ইনকাম পার মান্থ 4.5 থেকে 5 লক্ষ টাকা পার মান্থ। ব্যাংকে চাকরিকে টাটা বাই বাই করে দিয়েছেন। লাগবে না গোলামির জীবন, রাত্রে 10টা অবধি চিফ ম্যানেজারের চেম্বারে বসে থাকা। যা একজন ব্যাংকের ম্যানেজার, সেও বুঝতে পেরেছে। রবি শর্মার বাবা ওপি শর্মা রাজস্থান গভর্নমেন্টের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন। উনার আশেপাশে সিকিউরিটি ছিল, কিচ্ছুর অভাব ছিল না। উনি বুঝতে পেরেছেন আমি রাজস্থান গভর্নমেন্টের জয়েন্ট ডাইরেক্টর, 80,000 টাকা বেতন পাই। আমার ছেলে তো জয়েন্ট ডাইরেক্টর হবে না, আমি 80,000 টাকা দিয়ে কি করবো জীবনে? পেনশনে গেলে তো সব শেষ। এই রাজস্থান গভর্নমেন্টের জয়েন্ট ডাইরেক্টর মিস্টার ওপি শর্মা, উনি আজকের থেকে 18 বছর আগে আরসিএম সম্পর্কে বুঝতে পেরেছেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ চাকরি, রাজস্থান গভর্নমেন্টের জয়েন্ট ডাইরেক্টর পদ, কত বড় গুরুত্বপূর্ণ চাকরি। এই চাকরির ফাঁকে ফাঁকে উনি আরসিএম বিজনেস করেছেন। আর আমি আর আপনি চার দোকান করলে কি বলি, আমার তো সময় নেই বাবু, টিউশনই করে, আমার সময় নাই। 20,000 টাকা বেতনে চাকরি করে, আমার সময় নাই। জয়েন্ট ডাইরেক্টর কত বড় গুরুত্বপূর্ণ পদ। সে ওপি শর্মা যেদিন পৃথিবী থেকে যায়, ওনার ইনকাম ছিল 16 লক্ষ টাকা। আর ওনার ছেলে রবি শর্মা, গুগলে যান, ইউটিউবে যান, সার্চ করুন, লেখুন আরসিএম রবি শর্মা। ওর ভিডিও শুনলে নিজের গালে নিজে থাপ্পড় দিবেন। 35 বছর বয়স রবি শর্মার বয়স। কত কামায় জানেন? প্রতি মাসে 47 লক্ষ টাকা। গত 2 মাস আগে 2,63,00,000 টাকার একটা গাড়ি কিনেছে। হ্যালো, আমরা তো একটা ওয়াগনার কিনলে 4 লক্ষ টাকা দিয়ে ফেসবুকে এমন ফাটানি ফাটাই। এটা আমাদের স্বপ্ন। 2,63,00,000 টাকার গাড়ি কিনেছে রবি শর্মায়। আমি কেন বলছি? আমি এই কারণে বলছি, আপনারা বিজনেসের শক্তিটা বুঝুন, পাওয়ারটা বুঝুন। আমার সিনিয়র রাহুল কামলা স্যার, মাধ্যমিকে 3 বার ফেল করে না ব্যক্তি। ওনাকে নিশ্চয় আপনারা দেখছেন, ওনার চেহারা দেখলে মনে হয় পিএইচডি হোল্ডার। এখন স্টার এমরাল্ড মাসে 2.5 লক্ষ টাকা রোজগার করেন, মাত্র 7 বছর রানিং। আর আমরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি একটা নিয়ে আইলে আরসিএম ফালতু বিজনেস। কত ইনকাম করাও? 20,000 টাকা বেতন। চাকরি তো নাই এখন। আর এই যে আপনার সামনে বলছি কুট্টুর টাইপের মুরারি মজুমদার, কি বুঝেন আমার ব্যাপারে? চেহারা দেখলে মনে হয় পিএইচডি হোল্ডার। আমিও ক্লাস 12 পাস মাত্র, ডিগ্রি 0। হ্যাঁ, আমার বয়স কম হয়েছে আরসিএম এ। আমি 60 থেকে 70,000 80,000 আর্ন করছি, কিন্তু আমার 10,000 টাকা ইনকাম করানোর আমার অকাত নাই। মাধ্যমিক পাস করা ব্যক্তির, 12 পাস করার ব্যক্তির কোনো দাম নাই। এই জন্য আমি কি বললাম, আরসিএমটা তৈরি হয়েছে জীবনে সুখ, জীবনটাকে গড়ার জন্য, মানুষের মতো মানুষের বাঁচার জন্য, এই পৃথিবীতে মানব জীবনটাকে এনজয় করার জন্য, দুঃখ করার জন্য না। আজকে দুঃখ হয়, অনেকে কি বলে,
হাই ভগবান তুমি আমার কবে লইয়া যাইবা। কেউ গলা দড়ি দিয়েলা, কেউ বিষ খাইলা, কেউ রেলের নিচে পড়ে মরে, কেউ গাড়ির নিচে পড়ে মরে। মানব জীবনটা তিক্ত হয়ে গেছে আমাদের, তিক্ত, বাঁচতে চায় না মানুষ। কিন্তু এই জীবনটা পাওয়ার জন্য 84 লক্ষ কোটি পায়খানার পোকা, মধু পোকা, সাপ, ব্যাং, যুগ সব আমরা হয়েছিলাম একদিন। ওইয়া 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 ভগবান কাছে প্রার্থনা করছে, ঠাকুর কবে আমরা মানুষ হিসেবে বানাইবা। ভগবানে করছে আরো 50 জন্ম বাকি আছে। এরপরে 50 জন্ম পরে যখন মাতৃগর্ভে আইসি, হাই ভগবান আমারে কবে পৃথিবীতে জন্ম দিবা, কবে কবে আমারে করবা, প্রার্থনা করতেছি মাতৃগর্ভে বই বইয়া। ওই আত্মাটা তো রয়ে গেছে। সেই মাতৃগর্ভ থেকে বাড়িবার পরে কত আনন্দ, কিন্তু এই দুর্লভ জীবন পাওয়ার পরে যদি গলায় দড়ি দিয়ে মরতে হয়, গায়ে কেরোসিন ডাল দিয়ে মরতে হয়, ফ্রেন্ডস এটার জন্য দায়ী কে? ভগবান নয়। ভগবান এখানে একটা কম্পিউটার ফিট করে দিচ্ছি, এখানে বলছি এটা তুই যেমনে লাগাইবি এটা এমনি চলবো, এটা বলছে কাজে লাগাইবার লেগা। তো যাক ফ্রেন্ডস, WTC এটাই উদ্দেশ্য যে আজকে লক্ষ লক্ষ মানুষ RCM জয়েন করছে, বাস টিকতে পারছে না, চলে যাচ্ছে, বিজনেস ছেড়ে দিচ্ছে। এটা কেন? কারণ এটা একটাই কারণ, এই বিজনেসটার মধ্যে একটা এডুকেশন সিস্টেম কাজ করে। 20,000 টাকার বেতনের জন্য যদি 10 বছর লেখাপড়া করতে হয়, 40 লক্ষ টাকা চাকরির জন্য কত বছর লেখাপড়া দরকার বাবু? 20,000 টাকা বেতন, 10 বছর লেখাপড়া করছি, কত ইন্টারভিউ দিলাম, আর এখানে 40-50 লক্ষ টাকা রোজগার করছে। চোখের সামনে কত প্রমাণ লাগে, ইউটিউবে যান দেখুন। তাহলে এখানে কত জন্ম, 50 জন্ম পড়লো তো 40 লক্ষ টাকা বেতন পাইতাম না আমরা। কিন্তু এই RCM এ যদি কেউ ডিসাইড করে আজকের দিনে যে স্যার আমি 2025-এর মধ্যে আমার 3 লাখ টাকা লাগবে, লিখুন ডায়েরির মধ্যে, রেভিনিউ স্ট্যাম্প বানানোর, আমি লিখা দেবো। যদি আপনি WTC-তে যা শেখানো হয়, এই বিজনেসের যে রুলস আছে, রেগুলেশন আছে, সেটাকে শিখতে হবে। কিন্তু ব্যাপার যে আমরা তো সবাই জানতারাম বুঝেন তো, আমরা সব জানি। ও RCM ভাই, এগুলো আমাকে শেখাতে হবে না, মিটিং টিটিং যাইতে লাগবে না, এগুলো আমি সব বুঝি। এগুলি কইরা আমি মহারাজ সাহায্যে রয়েছি। মহারাজ সাহায্যে কিতা করতেছে, কত টাকা রোজগার করে কোন দিকে? ঘোড়ার ডিম। ক্রিকেট খেলা সম্পর্কে সবাই জানেন না? ক্রিকেট খেলা সম্পর্কে এখানে 70 জন লোক আছে, সবাই জানে কোনটা ছক্কা হয়, কোনটা চৌকা হয়, কোনটা LBW হয়, সবকিছু আপনারা জানেন। কিন্তু আপনি ছক্কা মারলে 1 টাকা পাইতেন না, আর সচিনে ছক্কা মারলে 25 লক্ষ টাকা পায় একটা ছক্কায়। কারণটা কি? তা করতে আপনাকে তো 1 টাকা দেবে না। আপনি তো নিয়ম জানেন, ক্রিকেটের সব নিয়ম জানেন, সচিনও জানে, বিরাট কোহলিও জানে, আপনিও জানেন। তা আপনার সঙ্গে সচিনের, বিরাট কোহলি কি পার্থক্য আছে? একটাই পার্থক্য, প্রত্যেকটা জিনিসের একটা জ্ঞান, একটা বিশেষ জ্ঞান, একটা সাধারণ জ্ঞান, একটা স্পেশাল জ্ঞান, একটা সাধারণ নলেজ, একটা স্পেশাল নলেজ। আমি RCM এর কথা বলছি না। আজকে আপনি টিচিং করেন, আপনি বিজনেস করেন, আপনি যে কাজই করেন, ওই কাজের যদি স্পেশাল নলেজ নিতে পারেন, আপনি ওই কাজের মধ্যে নাম্বার 1 হবেন, আপনি ইতিহাস করতে পারবেন। আমি এডুকেশন নিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের আগরতলাতে ফায়ার ব্রিগেড চৌমনিতে একজন ভদ্রলোক আছে, ওনার নাম, উনি পান বিক্রি করে, কি নাম জানি ভদ্রলোক, প্যারাডের চৌমনিতে উনি পান বিক্রি করেন। যদি এটা দোকানটা আমি ঠিক বলছি, প্যারাডের চৌমনি না, ফায়ার ব্রিগেড চৌমনিতে, ফায়ার ব্রিগেড চৌমনি থেকে যে রাস্তাটা মন্ত্রীর কোয়ার্টার দিকে গেছে, ঠিক মুখটার মধ্যে, ব্রিজটার কোনাটার মধ্যে, যজ্ঞুর পান দোকান, যজ্ঞুর না, এই যজ্ঞুর পান দোকানে যদি আপনি এখন যান, পান খেতে হলে মিনিমাম 20 মিনিট ওয়েট করতে হয়। এবং এই যজ্ঞ রামনগরে প্রায় 48 লক্ষ টাকা দিয়ে রিসেন্ট একটা ফ্ল্যাট কিনেছে রামনগরে, পানের দোকানদারি করে। এবং এই যজ্ঞ তার ছেলেকে ডাক্তারি পড়ার জন্য আপনার ইউক্রেনে পাঠাইছে, এবং সেটার ভর্তির সময় আমি ছিলাম। পান বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়ায়, কেন জানেন? তার পার ডে
30 থেকে 35,000 টাকার পান বিক্রি হয় পার ডে। আপনার বাড়ির লোকও পানের দোকানদার আছে, হ্যাঁ পান বিচ্ছে, তার ছেলেরে ডাক্তারি পড়াতে পারবো? তাহলে তার পানের সঙ্গে তার পানে কি পার্থক্য? পান সবাই জানে কেমনে বানায়, স্পেশাল নলেজ, স্পেশাল জ্ঞান। WTC এই জন্য আমি আপনাকে বলছি, সেরকম ক্রিকেটের মধ্যে স্পেশাল জ্ঞান, গানের মধ্যে স্পেশাল জ্ঞান, RCM এর মধ্যে যদি স্পেশাল নলেজ পাঠ নিতে পারেন, আপনিও একদিন এই বিজনেসে আগামী 5 বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টে যদি 5 লক্ষ না আয়, আপনাকে বলবেন। ফ্রেন্ডস, আমাদেরকে শিখতে হবে। WTC এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে পুরো দায়িত্ব নেবে। এখানে যারা যারা কোর হয়ে এসছেন, আপনাদেরকে এই বিজনেসে 2022-এর মধ্যে রয়্যালটি এবং টেকনিক্যাল নেওয়ার জন্য WTC পুরো রেসপন্সিবিলিটি। আপনাদেরকে তার পুরো রুলস ফলো করতে হবে। আপনাদের বিজনেসের দায়িত্ব নেবে WTC। আপনাদেরকে হাতে কলমে সরিয়ে সরাই শিখাবে WTC। আপনাদের মধ্যে যদি কেউ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যান, আপনাদের ব্যবসাটা চালাবে WTC। WTC প্রত্যেক বছর যারা ভালো পারফরমেন্স করবেন তাদেরকে ফরেন ট্যুর দেবে WTC, যেটা RCM কোনোদিন করেনি। WTC চাইছে যে এই WTCর মধ্যে যারা এসছেন তারা কোর হিসেবে থাকতেন, কোর। এটার জন্য সমস্ত প্রযোজনা চলছে। এবং এই WTC যারা নিয়ম ভঙ্গ করবেন, একবার যে নিয়ম ভঙ্গ করবে তাকে রিমুভ করা হবে। এবং সে লক্ষ টাকা দিলেও এই WTC-তে করে আসতে পারবে না, লিখে রাখুন। এটা ডাইরেক্ট রাহুল কামরা স্যার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই কলেজে যারা ভর্তি হবেন, কারণ একটা পচা আলু 500 কেজি আলুকে নষ্ট করতে পারে, একটা পচা পেঁয়াজ পুরো গুড়ানের পেঁয়াজকে দূষিত করে দেয়। সুতরাং WTC-র মধ্যে এমন কোনো ব্যক্তি থাকতে পারবে না যারা তার রুলস রেগুলেশনকে মানবে না। আপনার ইচ্ছা, আপনি যদি সরকারের মৌলিক অধিকারের জন্য যান, RCM করার দরকার নেই। আর ভগবানের যদি মৌলিক অধিকার পেতে চান, WTC-তে আপনাকে আসতে হবে। WTC প্রত্যেকটা রুলস রেগুলেশন আপনাকে মানতে হবে। এবং এই কোরের মধ্যে যারা ভালো পারফরমেন্স করবেন, যারা আজকে কোথায় আছেন কোনো চিন্তার কোনো কারণ নেই। হয়তো আজকে আপনি জয়েন করেছেন, হয়তো আজকে আপনি বিগিনার পিন আছেন, কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আপনি যদি একজন ভালো ছাত্র হতে পারেন, আপনি এই WTC প্ল্যাটফর্মের মধ্যে নিজেকে আপনি এমন ভাবে কিছু করে দেখান যাতে আপনাকে ন্যাশনাল লেভেলের লিডার বানানো হয়। WTC টিভি চ্যানেল খোলানো হবে, অলরেডি অ্যাপস এর প্ল্যানিং করছে। তার বোম্বেতে তার অফিস উদ্বোধন করছে, 2 তারিখ অফিস উদ্বোধন করা হবে। এই WTC-র মধ্যে যারা ভালো পারফরমেন্স করবেন, যারা রুলস রেগুলেশন মানবেন, যারা এই বিজনেসের মধ্যে ধীরে ধীরে যারা রয়্যালটি টেকনিক্যালে পৌঁছাবেন, আপনাদেরকে ভিডিও করা হবে, আপনাদেরকে বিশেষ পদ দেওয়া হবে, আপনাদের কথা কোম্পানি মানতে বাধ্য হবে। আগামী দিন ভারত সরকার ডাইরেক্ট সেলিং এর উপর বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ে আসছে। এই রুলস রেগুলেশন গুলি WTC মানুষকে শিখাবে। একজন WTC লিডার তার সিগনেচার মাধ্যমে একটা লোক আগামী দিনে WTC-তে জয়েন করতে পারবে। আগামী দিন WTC লিডারের বাড়ির সামনে মানুষ ধর্ণা দেবে, লাইন ধরবে এই WTC-তে ভর্তি হওয়ার জন্য। কারণ এইখানে যারা আসবে 100% তারা আগামী 2025-এর মধ্যে মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। লিখে রাখুন ডায়েরিতে, আমার কথা নোট করুন আপনারা। বিশ্বাস তো হবে না কোনোদিন মাসে 3 লাখ টাকা রোজগার করব, কারণ আমাদের বংশের 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 কেউ মাসে 3 লাখ টাকা রোজগার করেনি সৎ পথে থেকে। তার বিশ্বাস হয়নি, হবে না। আপনার আমার বিশ্বাস হয়নি প্রথমে। সুরেন্দ্র বর্স, আরে বাড়ি বাড়ি মই বেয়ে, ওই কারেন্টের পোস্টের উপরে মই বেয়ে বেয়ে কেবল লাইন যোগ করে করে মানুষের ঘরে ঘরে কেবল দিতেন সুরেন্দ্র বর্স। আরে কেবল অপারেটর বাবু, আজকে স্টার ডায়মন্ড ইউটিউবে সার্চ করুন, লিখুন RCM সুরেন্দ্র বর্স। যারা
অবিশ্বাস করছেন আমার কথা, ইউটিউবে লিখুন RCM সুরেন্দ্র ভট্ট, লিখে রাখুন খাতার মধ্যে, সার্চ করবেন ইউটিউবে গিয়ে। মাসে 45 লক্ষ টাকা ইনকাম করছে। কোনোদিন ভাবছিল মইয়ের মধ্যে বাইয়ে বাইয়ে কেবল লাগাইতো আর তার মাথার মধ্যে 41-45 লক্ষ টাকা ইনকাম করবে? কোনদিন ঢুকছিল তার খপরি? ঢুকছিল না। তার বংশের কেউ ছিল না। RCM সেই প্ল্যাটফর্ম। তাই WTC আজকে যে মেম্বারের মিটিং ডাকা হয়েছে একটাই কারণ, আগামী সপ্তাহের মধ্যে আপনারা যারা সুপার কোর টিম আছেন ত্রিপুরার, এই সুপার কোর টিম WTC যে 100 জন ক্যান্ডিডেট এখন অংশগ্রহণ করেছেন, ওনাদেরকে ক্লাস করানো হবে। ক্লাস করবেন সুপার কোর টিম। সুপার কোর টিম হচ্ছে আপনাদের প্রফেসর। আগামী এটা অ্যানাউন্স করা হবে। অ্যানাউন্সের পরে সপ্তাহে মিনিমাম 2 দিন ক্লাস হবে। 1 ঘন্টার ক্লাস সপ্তাহে 2 দিন। ওই ক্লাসে সমস্ত কোর লিডারকে প্রেজেন্ট থাকতে হবে, যার যেদিনকে মিটিং হবে। একদিন সবার হবে না। ওই মিটিং এ খাতা কলমে শেখানো হবে কিভাবে একটা নতুন লোককে মার্কেটিং প্ল্যান বুঝাবেন, কিভাবে একটা ছাত্রকে বুঝাবেন, কিভাবে একটা বয়স্ক লোককে RCM এর কথা শুরু করবেন, কিভাবে মানুষকে প্রোডাক্ট বুঝাবেন, কোন জায়গাতে কখন কিভাবে মানুষকে RCM এর সঙ্গে বুঝাবেন, একদম হাতে কলমে শেখানো হবে। একটা কথা আছে, सीखना शुरू तो जितना शुरू, सीखना बंद जितना बंद। অনেকে বলেন স্যার RCM আমি অনেকে বুঝাচ্ছি, আমার দ্বারা হবে না। আরে স্যার ট্রেনিং নিয়ে একটা কুকুরও মানুষের মতো আচরণ করে। একটা কুকুর ট্রেনিং এর মাধ্যমে মানুষের মতো আচরণ করে। ট্রেনিং এর মাধ্যমে একটা সাধারণ হোমগার্ড, একটা এনএসজি কমান্ডার আর একটা সাধারণ হোমগার্ড, দুজনে কিন্তু ফৌজির মানুষ, দুজনে পুলিশের মানুষ। একজন হোমগার্ড, একজন এনএসজি কমান্ডার, এনার্জি কমান্ডো। 100 জন 50 জন হোমগার্ড একজন এনএসজি কমান্ডোর সঙ্গে পারবে না ফাইট কইরা। ইয়েস বন্ধুগণ, 50 জন হোমগার্ড একজন এনএসজি কমান্ডোর সঙ্গে পারবে না। কেন? হোমগার্ডের সঙ্গে এনার্জি কমান্ডোর কি পার্থক্য? এনার্জি কমান্ডোর সে ট্রেনিং নিয়েছে, এমন ধরনের ট্রেনিং নিয়েছে যেটা হোমগার্ড সে ট্রেনিং নেয়নি। এই জন্য RCM এর হোমগার্ড হতে চান না এনএসজি কমান্ডো হতে চান? হ্যালো, হোমগার্ড 1 তলায় উঠতে পারে না, আর এনএসজি কমান্ডো 5 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে। কেন? দুজনের 4টে হাত পা আছে, দুজনের 2টা চোখ আছে, কোনো পার্থক্য নেই। দুজনেরই একটাই হার্ট, 2টা কিডনি, একটা লিভার, 2টা কান, একটা নাক। হোমগার্ডেরও আছে, এনএসজি কমান্ডোরও আছে। পার্থক্য কোন জায়গার? হচ্ছে ট্রেনিং, নলেজ। আজকে মুরারি মজুমদারেরও 4টে হাত পা, আজকে রাহুল কামরা স্যারেরও 4টে হাত পা, আজকে দীপঙ্কর স্যারেরও 4টে হাত পা, আজকে মুকেশ কুটারেরও 4টে হাত পা, আজকে আপনারও 4টে হাত পা। কোনো কিছু কম নেই আপনাদের সঙ্গে আমাদের, একটাই পার্থক্য ট্রেনিং। আমিও প্রথমে নেগেটিভ ছিলাম, আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি নিজের উপরে বিশ্বাস করিনি। আমি ভাবছি যেহেতু বারবার বিরক্ত করছে, ঠিক আছে কাজটা করি। যেদিন জানলাম এটা ডাইল ভাতের ব্যবসা না, এটা সাধারণ জীবিকার ব্যবসা না, এটা তো ভগবানের মৌলিক অধিকারের বিজনেস, এটা তো পরমাত্মার বিজনেস, এটা তো ঐশ্বরীয় শক্তির বিজনেস, এটা তো স্বর্গের উপভোগের বিজনেস, এটা তো মানবের বিজনেস, মানুষের বিজনেস, মানুষ হিসেবে বাঁচার বিজনেস, সমাজের একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে বাঁচার বিজনেস। এটা যেদিন বুঝতে পেরেছি ওই দিন আমি চিন্তা করেছি, ইয়েস, পরম ঈশ্বরের কৃপে আমি এই বিজনেস পেয়েছি, আমার জীবন ধন্য। ওই দিন থেকে এই বিজনেসে আমি শিখার জন্য চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যেতে বলেছে আমি শিখেছি। আমি সব সময় আমি নকল করেছি। আমার স্যার কেমনে কথা বলে, কেমনে হাসে, কেমনে বুঝায়, কেমনে দাঁড়ায়, কেমনে ড্রেস পরে, কেমনে টাই পরে, কেমনে চুল আশ্রায়, কেমনে মুখে ক্রিম লাগায়, কেমনে বসে, কেমনে উঠে, আমি একটা জিনিস আমি আমার সিনিয়রের কাছ থেকে শিখেছি। শিখুন বন্ধুগণ, এটা ডুপ্লিকেসির বিজনেস,
এটা ডুপ্লিকেটের বিজনেস। আমি গত প্রোগ্রামে বলেছি ডিসপ্লে ওয়াল, এই ডিসপ্লে ওয়াল হচ্ছে যেটা আমার পেছনে দেখা যাচ্ছে ডিসপ্লে ওয়াল, এটা হচ্ছে বিজনেসের সাকসেসের মূল রাস্তা। প্রথম এই দোকানটা দিতে কত টাকা লেগেছে বলুন দেখি, কত টাকার মাল আছে এখানে? 8-9 হাজার টাকার মাল হবে। একটা সাইনবোর্ড লাগিয়েছি এখানে 50-60 টাকা খরচা হলো, এই তো। এই দোকানটা দেওয়াতে আজকে আমি টেকনিক্যালি চিওর হয়ে গেছি। এই দোকানটা দিয়ে আজকে প্রতি মাসে আমার মিনিমাম বিজনেস, যদি আমি ডিস্ট্রিবিউটর প্রাইসে বলি, অন্তত 27 থেকে 28 লক্ষ টাকার বিজনেস হচ্ছে এই দোকানটা দিয়ে। পুঁজি কত? 7-8 হাজার টাকা। বিজনেস কত? 25 লক্ষ 27 লক্ষ। বিশ্বাস হবে না, ঢুকবে না। কেউ বাউন্সিং মারে, বুঝলেন তো? বাউন্সিং এইভাবে যাবে উপর দিয়ে, এখান থেকে ঢুকতো না। ওই কি কয় 7,000 টাকা দোকান দিয়া 25 লক্ষ টাকার ব্যবসায়ী। ইয়েস, আমি কি করেছি? আমি দোকান দিয়েছি। আমি আমার টিমকে বলেছি এই দোকানটাই তোমাকে জীবনে সাকসেস, কারণ এই দোকানটা যদি আমার ঘরে থাকে, আমার ঘর 100% RCM এর প্রোডাক্ট ইউজ করবে। আমার ঘরে লোক আসবে, এটা দেখবে, আমার ডাউনলাইন দেখবে, আমার ডাউনলাইন দেখে আমার থেকে দেখে সে খুলবে, তার থেকে দেখে আরেকজন খুলবে, তার থেকে দেখে আরেকজন খুলবে, তার থেকে দেখে আরেকজন খুলবে। এইভাবে যদি আগামী 5 বছরের মধ্যে আমার নিচে 20,000 দোকান হয়, 20,000 ইন্টু 5,000 কত বাবু? 1 করোড় বিজনেস। দোকান কত? 5,000 টাকার পুঁজি, ডুপ্লিকেটের বিজনেস। কিন্তু ব্যাপার যে আমরা তো নিজেই করি না। হ্যাঁ, আমি দোকান খুলবো, কিভাবে খুলবো, কোথায় খুলবো, টাকা কোথায়? আরে বাবু, 20,000 টাকার বেতনের জন্য মানুষ 10 লক্ষ টাকা ঘুষ খাওয়ায়, জানেননি? খবর আমার জানা আছে। 30,000 টাকা 20,000 টাকা বেতনের জন্য 5-5, 10-10 লাখ টাকা ঘুষ দেয়। 5-7 বছর ধরে লেখাপড়া করছে, কত লক্ষ টাকা খরচা করছে, কিচ্ছু নেই। আর এখানে 5-7 হাজার টাকা পুঁজিটা একবার লাগানো বলছে, ওয়ান টাইম। এরপরে তো যা মাল বিক্রি হবে ওই টাকা দিয়ে মাল কিনবেন। এতটুকু করতে পারি না? আজকে এখানে 68 জন লোক আছে, আমরা সে কমিটমেন্ট দিতে পারি না? ইয়েস স্যার, আগামী মিটিং এ আমার ঘরের মধ্যে আমি যখন জুমে বসবো, আমার পেছনে RCM এর ডিসপ্লে ওয়াল আপনি দেখবেন স্যার, আমি করে দেখাবো। যেদিন দেখাতে পারবেন না ওই দিন নিজেকে বলবেন ইয়েস, আমি একজন WTCর ভালো ছাত্র। আমি গত মিটিং এ বলেছিলাম, আজও আমি কাউকে দেখতে পাচ্ছি না পেছনে দোকান। কেন? বিশ্বাস হচ্ছে না এখনো। বিশ্বাস এমন একটা জিনিস, একটা কয়েকশো কোটি টাকার জাহাজ, তার ভিতরে যদি একটা ছিদ্র থাকে, ওই জাহাজটা সমুদ্রে ডুবে যাবে। সেরকম এই বিজনেসের মধ্যে যদি বিশ্বাস না থাকে, আপনি বিজনেসে তলিয়ে যাবেন বন্ধুগণ। স্যার বলেছে আমি করব, কেন? পরন্তু কিন্তু ডাজ নট ম্যাটার। জীবনে সেই কমিটেড হন, কমিটেড বলে কমিটেড হতে হবে আপনাকে। আমি করব স্যার। আমাকে নেক্সট প্রোগ্রামে আমরা 870 জন লোক আছি, আমাদের 70 জনের পেছনে আপনি ডিসপ্লে ওয়াল দেখতে পারবেন স্যার। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ডিসপ্লে ওয়াল যারা খুলবেন, এটাকে সুন্দর করে সাজাবেন, ফুলের মালা, একটা ঠাকুরের ফটো রাখবেন, সন্ধ্যার সময় ধূপদানি দিবেন, প্রয়োজনে বাড়ির সামনে RCM একটা ব্যানার লাগাবেন, এটার মধ্যে টিক 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 লাইট লাগাবেন, রাত্রেবেলা এটা জ্বলো, কিটকিট করে জ্বলো। পাড়ার লোক আগে কি রে তোরা কি দোকান টিক টিক জ্বলতে আছে, কোক পাড়ার লোক পাগল বলুক না, বলো, করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বন্ধুগণ, 2025-এর মধ্যে আপনার নিচে মিনিমাম 3,000 দোকান হবে। মিনিমাম বলছি, 2025-এর মধ্যে মিনিমাম বলছি 3,000-এর উপর দোকান হয়ে যাবে। তো WTCর তো ফ্রেন্ডস, আমার গুরুদেব দীপঙ্কর স্যার যদি লাইনে এসছেন থাকলে আপনি আমাকে একবার বলবেন। অর্পণ স্যারকে অনুরোধ করবো, দীপঙ্কর স্যার যদি লাইনে থাকেন উনি যাতে ওনাকে আনমিউট করা হয়, কারণ স্যার আমাকে বলেছেন যে আজকে প্রোগ্রামে স্যার প্রচণ্ড দুঃখিত, স্যারের এখানে প্রচণ্ড তুফান ঝড় থাকাতে স্যার উপস্থিত হতে পারেননি। স্যারের আমাকে যে মেসেজগুলো দিয়েছেন এগুলি আমি আপনাদেরকে বলছি। তো প্রথম হচ্ছে কি, আমরা যারা কোর আছি এখানে, আর যারা কোর নেই, এই 69-70 জনের মধ্যে কিছু কিছু আছেন যারা এখনো WTCর মধ্যে নাম লেখাননি। আমি হাত জোর করে বলছি, ত্রিপুরার সুপার কোর টিমে যারা আছেন,
ইয়েস, আমার দীপঙ্কর স্যার এসে গেছেন, স্যার মিস কল দিয়েছেন, খুব খুশির খবর। তো আমি হাত জোর করে বলছি, যারা যারা WTC নাম লেখাননি লিখুন, লিখে রাখুন। আগামী 2 বছর পরে না 2 লক্ষ টাকা ঘুষ দিলেও WTC মেম্বার হতে পারবে না। লিখে আমি দায়িত্ব নিয়ে বলছি, বহুত বড় প্ল্যান চলছে। কারণ যেদিনকে মানুষ জানতে পারবে WTCর মধ্যে যারা আসছে সবাই রয়্যালটি হচ্ছে, সবার টেকনিক্যাল হচ্ছে, সবাই মাসে 2 লাখ টাকা কামাচ্ছে, 50,000 টাকা কামাচ্ছে, 1 লাখ টাকা কামাচ্ছে, WTCতে সাকসেস, WTCতে সাকসেস, WTCতে সাকসেস, এটাকে তখন ওদিন মানুষ কি ভাববে? এটাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ভাববে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে ভর্তি হলে বেরোনোর পরে 1 লাখ টাকার বেতনে চাকরি পাওয়া যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটার মধ্যে সবাই কপাল জুটে না। করুরপতির ছেলেরা 101 কয়েক কোটির মধ্যে একজন ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে পারে। কয়েক কোটির মধ্যে, কয়েক কোটির ছেলের মধ্যে একজন লোক অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বসতে পারেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যেরকম মানুষ নিজেকে গর্ব মনে করে, WTCতে যারা ভর্তি হবেন, যারা এই সিস্টেমে টিকে থাকবেন, আগামী 3 বছর পরে মানুষ এই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আসার জন্য আপনার বাড়ির সামনে লাইন ধরবে, আপনি ঘরে চেম্বার খুলবেন, আপনি ইন্টারভিউ নেবেন, তখন ইন্টারভিউ মধ্যে যে পাস হবে সে তাকে আপনি WTCতে ভর্তি করাতে পারবেন। এমন দিন আপনাদের জীবনে আসছে, লিখে রাখুন। আমি আর বিশেষ কিছু বলবো না। আমার গুরুদেব দীপঙ্কর স্যার লাইনে এসে গেছেন। দীপঙ্কর স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আপনার জন্য আমরা খুবই গর্বিত। WTCর নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাকে খুব গুরুত্ব দিয়েছেন। তাই দীপঙ্কর স্যার থেকে মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি আমাদের গুরুদেব শ্রদ্ধেয় দীপঙ্কর স্যারকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো দীপঙ্কর স্যার। স্যার, হ্যাঁ দীপঙ্কর স্যার লাইনে এসেছেন। এক সেকেন্ড, আমি স্যার শুনতে হবে। হ্যাঁ স্যার, আপনাকে ডাকছি, আপনি আসুন না। ঠিক আছে স্যার, আপনি অ্যাড হলে আপনি আমাকে বলবেন স্যার। ওকে স্যার। তো ফ্রেন্ডস, খুব দুঃখিত, স্যার আবার অ্যাড হয়েছিলেন। অ্যাড হওয়ার পরে আমরা 9টা অবধি, এখন 8:30 বাজে, 8:35 বাজে, 9টা অবধি মিটিং চলবে। তো স্যার এর মধ্যে চলে আসবেন আশা করি। তো ফ্রেন্ডস, আমি এতটুকু বলবো, আপনারা সবাই কোর হন, সবাই নিজেকে, নিজের ভ্যালু বাড়ান, নিজেকে কখনো কমজোর ভাববেন না, নিজের ভিতর নিজেকে কখনো ছোট ভাববেন না। আজকে থেকে শপথ নিন যে আগামী 2022-23-এর মধ্যে আপনার ইনকাম মিনিমাম 2 লক্ষ টাকা হতো। আজকে থেকে নিজেকে সেইভাবে তৈরি করে নিন। নিজেকে ছোট কখনো ভাববেন না। আপনি বড় ভগবানের, পরম ঈশ্বরের সন্তান, আপনার ভিতর ভগবানের অংশ আছে। নিজেকে ছোট ভাবা মানে কি ভগবানকে অপমান করা? একটা কথা, জন্ম হয় যথাতথা, কর্ম হয় ভালো, তবে সে জীবনে সাকসেস হবে। আপনি গ্রামে হন, শহরে হন, একদম জঙ্গলে আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। নিজেকে এই বিজনেসে একজন ভালো লিডার হিসেবে তৈরি করুন। ডাক্তারি পড়তে গেলে যখন প্রথম দিন থেকে ডাক্তারের কাপড় পরানো হয়, গলার মধ্যে স্টেথোস্কোপ দেওয়া হয়, সে ডাক্তার না, কিন্তু তাকে ডাক্তারের মতো সাজানো হয়। আজকে থেকে নিজেকে RCM এর সাকসেস ম্যান হিসেবে ভাবুন। নিজেকে পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবুন। নেগেটিভের জীবনে কিছু আসে না। যারা নেগেটিভ চিন্তা করে তাদের জীবনে কখনো উন্নতি হতে পারে না। এটা পৃথিবীর বড় বড় সাকসেস লোকদের কথা। নেগেটিভ কখনো
উন্নতি করতে পারে, নেগেটিভ বিনাশের দিকে যায়, পজিটিভ উন্নতির দিকে যায়। আমার ভিতরে নেগেটিভ ছিল প্রথম লোক জয়েন করে না, লোক জয়েন করলে মাল কিনে না, মাল পাওয়া যায় না, কমিশন ঢুকে না, কত রকমের নেগেটিভ বিচার ছিল। যেদিন আমি আমার গুরুদেব থেকে সেগুলি শিক্ষা পেয়েছি, নে স্যার প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুটো দিক আছে। আপনার শরীরের ভিতরে আপনার মধ্যে খারাপ ভালো দুটো আছে, ভালোটাকে নিয়ে আসুন। আপনার ভিতরে যে গুণটা আছে সেটাকে নিয়ে আসুন। কেউ ভালো কথা বলতে জানে, কেউ ভালো মার্কেটিং প্ল্যান দিতে জানে, কেউ ভালো প্রোডাক্ট দেখাতে জানে, কেউ ভালো ওপেনিং করতে জানে। যতটুকু জানে সেটাকে নিয়ে আগে বাড়ুন, শিখতে কথা বলতে শিখুন, প্রোগ্রামে নিজেকে আনার জন্য চেষ্টা করুন। একটা কথা আছে, সবসময় দেখবেন সাধারণ মানুষ নেতা মন্ত্রীর সামনে গিয়ে ভিড় করে। সবসময় সাধারণ মানুষ কেন নেতা মন্ত্রীর সামনে ভিড় করে? যাতে নেতা মন্ত্রীর চোখে নজরে পড়ে। সুতরাং আরসিএম বিজনেসে নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনি আপনার সিনিয়রদের নজরে পড়েন। আপনার সিনিয়র যাতে বুঝতে পারে ইয়েস আগামী দিন এই লোকটা ইতিহাস করবে, আগামী দিন এই লোকটা ত্রিপুরার ভবিষ্যৎ। নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। ডাব্লিউটিসির প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে। ডাব্লিউটিসির ক্লাসগুলি আগামী দিনে দু একদিনের মধ্যে আপনাদের আমাদের গ্রুপে দেওয়া হবে। প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবেন। যখন বসবেন নিজের স্কুলে গিয়ে যেভাবে আমরা একাগ্র চিত্রে মাস্টারের সামনে বসি, যখন ঘরে প্রাইভেট মাস্টার আসে তখন দেখবেন ঘরের মধ্যে দরজা লাগিয়ে আমরা আমাদের বাচ্চাকে পড়তে বসাই। আশেপাশে যাতে কোনো কথা না হয়, মা বাবারা চুপচাপ বসে থাকেন, বাচ্চার যাতে লেখাপড়া ডিস্টার্ব না হয়। সেই রকম ডাব্লিউটিসির যখন মিটিং হবে আপনার ঘরের মধ্যে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করে একাগ্র চিত্তে বসবেন, প্রত্যেকটা কথা লিখবেন, মনে রাখবেন। একটা কথা মনে রাখবেন, এই বিজনেস শুধু আপনার নয়, এই বিজনেস আপনার জেনারেশনের জন্য, আপনার সন্তানের জন্য। পৃথিবীতে আমি আপনি একদিন চলে যাব, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে কি দিয়ে যাব? কিন্তু এমন একটা সিস্টেমে আপনি এসছেন যেটা আপনার ছেলে মেয়ে, আপনার নাতি, আপনার পোতা রাজার মতো, রাজকীয়ের মতো জীবন কাটাবে। কখনো টাকার জন্য কাজ করতে হবে না, কখনো পয়সার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। সে একটা অমূল্য রতন আপনি পেয়েছেন, যেটা আপনার পরিবারকে আপনি যাওয়ার পরে দিয়ে যাবেন। সুতরাং বন্ধুগণ, ডাব্লিউটিসি সেইভাবে নিজেকে ভালোভাবে তৈরি করুন। আমি দীপঙ্কর স্যারকে বলছি, স্যার আপনি এসছেন। দীপঙ্কর স্যার আসেনি, তো আজকের প্রোগ্রামের আমি কিছু ভিউ নেব। এখানে আমাদের অনেক সুপার কোর টিম লিডাররা আছেন। প্রথমে আমি আশিস পাটারি স্যারকে অনুরোধ করব, স্যার আজকে ডাব্লিউটিসির যে উদ্দেশ্য, যে গ্রুপ মিটিং এর আয়োজন করা হয়েছে। দীপঙ্কর স্যার আইছেন স্যার? হ্যাঁ দীপঙ্কর স্যার এসছেন, গুরুদেব দীপঙ্কর স্যার এসছেন। না না স্যার জয়েন হননি স্যার। ঠিক আছে স্যার জয়েন হয়েছিল না, আবার বোধহয় কাট হয়ে গেছে বোধহয়। ঠিক আছে, আমি আশিস পাটারি স্যার থেকে আজকের প্রোগ্রামে 2 মিনিট 2টা লাইন বলবেন। আজকে ডাব্লিউটিসি যে উদ্যম নিয়েছে, আপনি একজন সুপার কোর টিম, আপনি আপনার টিমের জন্য কতটুকু প্রস্তুত? শুধু আপনার টিম নয়, আপনাকে অন্যের টিমকে দায়িত্ব নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে এই 69 জন কোর টিম আছেন, কোর লিডার আছেন, তাদেরকে আপনি ভরসা দিন 2 মিনিটের মাধ্যমে। তো প্রথমে স্যার সবাইকে জয় আরসিএম, আর গুরুদেব মুরারি স্যার এবং আমার মহাগুরু দীপঙ্কর স্যারকে আমার আন্তরিক প্রণাম। আর এখানে যারা ডব্লিউটিসির কোর, সুপার কোর যারাই আছেন, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের দিনে স্যার আপনি প্রথমে যখন ওপেনিং করেছেন, গৌতম ধর স্যার আপনি খুব সুন্দর ওপেনিং করেছেন। আর বিশ্বজিৎ স্যার, আপনাকে কি বলবো স্যার, সত্যি এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আপনি সবাইকে খুব সুন্দরভাবে মার্কেটিং প্ল্যানটা দেখিয়ে উপস্থাপনা করছেন, খুব সুন্দর হয়েছে। তো কংগ্রেচুলেশন স্যার। আর যিনি আমাদের নাইসা ফেস ওয়াশ, যিনি আমাদেরকে ডেমনস্ট্রেশন কিছু তথ্য দিয়ে বুঝিয়েছেন, খুব সুন্দর বুঝিয়েছেন, হ্যাঁ ওনাকেও অসংখ্য ধন্যবাদ। তো স্যার মুরারি স্যার, আপনাকে বলবো এই ডব্লিউটিসির মাধ্যমে আমাকে যা যা করণীয় এবং আপনাদের সবাই সহযোগিতায় কি করতে হবে স্যার, আমাকে শুধু বলবেন। আমি সবার জন্য আছি স্যার, কাউকে আমি ভেদাভেদ করব না, কাউকে আমি উচ্চ-নীচ ভাববো না। সবাই ভাববো যে আমরা সবাই মানুষ, আমরা কাজ করতে পারি, আমরা দেখিয়ে দিতে পারি
ত্রিপুরার মধ্যে এমন একটা টিম, পুরা ইন্ডিয়ার মধ্যে আমাদের টিম যাতে সর্বা টিম হয় স্যার, ওই দিশায় স্যার যাতে আমরা কাজ করতে পারি। আমাকে কি করতে লাগবে আপনারা সবাই বলবেন, আমি সবাইকে সহযোগিতা করতে রাজি স্যার। এবং এর মাধ্যমে কাউকে কোনো ধরনের মতামত, কোনো ভেদাভেদ আমার মনে থাকবে না স্যার। হ্যাঁ, আমি সবার জন্য আছি, এক হয়ে আছি স্যার। তো থ্যাংক ইউ স্যার। আজকে আমি বেশি কিছু বলবো না। জয় সিএম, সবাইকে কংগ্রেচুলেশন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। ডব্লিউটিসি কোর লিডার রয়্যালিটিস দেবাশিস মজুমদারকে বলছি, আপনি ডব্লিউটিসির একজন সুপার কোর লিডার হিসেবে আজকে এখানে যারা কোর টিমে এসছেন সবাই, সমস্ত ত্রিপুরা কোর টিমের জন্য আপনি কতটুকু প্রস্তুত আছেন তাদেরকে বিজনেসে সঠিক দিশা দেওয়ার জন্য? নমস্কার, স্বাগতম। আজকে এই মিটিং এ যারা যারা কোর টিম হিসেবে, কোর লিডার হিসেবে আছেন তাদেরকে ডব্লিউটি থেকে, আমাদের সকল আরসিএম এর লিডারদের তরফ থেকে ওয়েলকাম, স্বাগতম। আজকে মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন। যে মার্কেটিং প্ল্যান দেখার পর আজকে যারা যারা উপস্থিত আছেন সবাই মনে হয় দুর্দান্ত সবার